আচ্ছা, সাউন্ড কি পাচ্ছেন না আপনারা? এখন পাওয়া যাচ্ছে। জি, পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখো তো। দেখো কি আসছে, একটু দেখো তবু। ওই বিল্লাল আসলে বলো যে ইয়া আসছে, জেনারেটর লাইন আসছে। লাইন আসছে। হ্যালো। আচ্ছা, আচ্ছা, আমরা আহ, এখানে আসছিলাম না। এই অংশে যেটা বলছে সেটা যে, যে কোম্পানি সেটা এজেন্সির ভিত্তিতে সে ফান্ডটা ম্যানেজ করবে। এখন বলছে যে 10 জন পলিসি করলো, 10 জন মিলে 1,000 টাকা করে ম্যানেজ করবে, এটা করবে হলো কি। না 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 না। মানে পলিসি হোল্ডার কোম্পানি, ওই যে পলিসি হোল্ডারের গ্রুপটা অথবা জয়েন্ট স্টক কোম্পানি also assumes the responsibility the assets of fund through mudaraba or শাহিদ ভাই, investment agency। জি প্লিজ। হ্যাঁ, আমি তো আপনি শুনতে পাচ্ছি। শেয়ারটা অফ করে অন্য কেউ শেয়ার দেখ, কারণ আপনার ওখানে মনে হয় ব্যান্ডউইথের সমস্যা হচ্ছে। কথা কেটে কেটে আসতে আসতে অনেক। হ্যাঁ, আমি ওসব মানে ওয়াইফাই যেখানে ওখানে আবার এদের জেনারেটর কিন্তু মোবাইল দিয়ে চালাই দিচ্ছে, মোবাইলের সোর্স দিয়ে, হচ্ছেন এই কারণে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, মোবাইল তাহলে অন্য কাউকে কেউ শেয়ার দিয়ে দেখালে ভালো হয় মনে হয়, তাহলে একটা তাহলে কাজ আপনি। করেন, শেয়ার দিতে পারবেন কি ওয়েব টাইপে? অন্য কেউ আছেন, ল্যাপটপে আছেন? অথবা কে পারবেন, অন্য কেউ আছেন যিনি ল্যাপটপে আছেন, শেয়ার দিতে পারবেন? এই ফজল রাব্বি ভাই আছেন? জি ভাই, আছে। ল্যাপটপে আছেন? ল্যাপটপে আছেন? হ্যাঁ, ল্যাপটপে আছে। তো শেয়ার দেন আপনি। একটু তাহলে কো হোস্ট করতে হবে আমাকে। তাজাম্মুল ভাই আছেন? আমি শেয়ারটা তাহলে অফ করি। আর বলবো, আপনি সরাসরি শেয়ার দিয়ে দেখেন তো কোর্স ছাড়া পারেন কিনা, আমার মনে হয় পারবেন। আচ্ছা, দেখছি। শাহেদ, শেয়ারিং কোনো সমস্যা? হ্যাঁ ভাই, ওই যে আমি স্ক্রিনটা শেয়ার দিলে নেটওয়ার্ক ঝামেলা করতেছে, মোবাইল ও হটস্পট দিয়ে করতেছি তো আচ্ছা, ওই যে জন্য। শেয়ার হয়েছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ফজল রাব্বি ভাই দিচ্ছেন already। হ্যাঁ, তাহলে আমরা যে জায়গাটায় ছিলাম এটা হলো, বললাম কি, দুইটা ইস্যু। একটা হলো আমরা পলিসি ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স এর যে কন্ট্রিবিউশনটা আমরা বলছি ডোনেশনের ভিত্তিতে দেয়া হচ্ছে, সেটা ম্যানেজ করবে, ওটার অপারেশনসটা ম্যানেজ করবে, কে পাবে না পাবে, কাকে দিবে না দিবে, এটা নিজেরা একটা গ্রুপের, মানে গ্রুপ করতে পারে, অথবা কোনো একটা জয়েন্ট স্টক কোম্পানি করে ওই কোম্পানিকে দায়িত্ব দিতে পারে। এই যে দায়িত্বটা দিল, এই দায়িত্বটা দেয় হলো এজেন্সির ভিত্তিতে। এখন এই যে মাসে মাসে 10,000 টাকা দিচ্ছে, পরের মাসে আরো 10,000 আসছে, এই যে 20,000 টাকা হয়ে গেল, পরের মাসে 30,000 টাকা হচ্ছে। এই ফান্ডটা তো আইডল পড়ে থাকতে পারে না, তাই না? এটা তো ম্যানেজ করতে হবে। এটা প্রফিটেবল কোনো কাজে ইউজ করা যেতে পারে, তাইলে আমাদের লাভ আরো বেশি হবে। এটার জন্য বলতেছে, যখন এই কাজটা করবে ওই যে কোম্পানি অথবা গ্রুপ,
তাকে বলা হচ্ছে সে করবে হলো এটা ফান্ড থ্রু মুদারাবা অর ইনভেস্টমেন্ট এজেন্সি। সে মুদারাবার ভিত্তিতে করবে অথবা ইনভেস্টমেন্ট এজেন্সির ভিত্তিতে করবে। তার মানে ওই ফান্ডটাকে সে অ্যারেঞ্জ করবে হলো আইদার সে মুদারাবার ভিত্তিতে যদি করে তাহলে পলিসি হোল্ডাররা হলো সাহেব আল মাল, আর সে হলো কি এই মানে মুদারিব। শিক্ষা আসছে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর যেটা বলছে এখানে 3.1, আইটেম 3.1 এ যেটা বলা হচ্ছে সেটা হলো যে দি ম্যানেজিং কোম্পানি ইজ এন্টাইটেলড, এই যে ম্যানেজ করবে সে অধিকারী হবে টু ইটস ওন ক্যাপিটাল, সে তার নিজের ক্যাপিটালের কি হবে অধিকারী হবে, এবং তার রিটার্নস এর অধিকারী হবে। এটা কেমন, মনে করেন যে আমরা এবিসি কোম্পানিকে দিলাম যে ইন্স্যুরেন্স ফান্ড যেটা আছে সেটা সে ম্যানেজ করবে। এখন আমাদের প্রতি মাসে 10,000 করে করে তার কাছে জমা হচ্ছে পলিসি হোল্ডারদের ডোনেশন হিসেবে। তো তারও তো 50 লাখ 1 কোটি টাকা তার থাকতে পারে, তাই না? এটাই বলা হচ্ছে দি ম্যানেজিং কোম্পানি ইজ এন্টাইটেলড টু ইটস ওন ক্যাপিটাল এন্ড রিটার্নস অন ক্যাপিটাল। সে তার নিজের যে ক্যাপিটালটা থাকে এবং তার নিজের ক্যাপিটালের যে রিটার্নটা আসবে এইটার সে অধিকারী হবে। দি এজেন্সি ফি, এবং সে এজেন্সি ফিটা পাবে কারণ তাকে তো আমরা এজেন্ট বানাইছি, তাই না? সে শুধু পাবে এজেন্সি ফি এন্ড ইটস স্পেসিফিক শেয়ার অফ দি প্রফিটস আর্ন বাই ইনভেস্টিং দি ইন্স্যুরেন্স অ্যাসেটস থ্রু মুদারাবা অর ইনভেস্টমেন্ট এজেন্সি। অথবা সে যদি, সে তো এজেন্সি ফি পাবে, এজেন্সি ফির পাশাপাশি সে আরেকটা ফি পাবে। সেই ফিটা কি, যদি ফান্ডটাকে ইনভেস্টমেন্ট এজেন্সি বা মুদারাবার ভিত্তিতে সে বিনিয়োগ করে থাকে তাহলে মুদারাবা বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে ওখানে একটা স্পেসিফিক শেয়ার অফ প্রফিট পায়, তাই না? তো এই যে প্রফিট রেশিও পায় এটাও পাবে। তার মানে একটা জয়েন্ট স্টক কোম্পানি ইন টার্মস অফ ইসলামিক ইন্স্যুরেন্স সে দুইটা ফি পাবে, একটা পাবে এজেন্সি ফি এটা ম্যানেজ করার জন্য, ফান্ডের অপারেশনটা ম্যানেজ করার জন্য, আর এটাকে যদি ইনভেস্ট করে মুদারাবার ভিত্তিতে অথবা ইনভেস্টমেন্ট এজেন্সির ভিত্তিতে সেক্ষেত্রে ওইটার একটা প্রফিট শেয়ারিং পার্টও পাবে। দি পলিসি হোল্ডার্স ফান্ড ইজ এন্টাইটেলড টু দি কন্ট্রিবিউশন। এখন এর আগে প্রথম পার্টে বললো যে কোম্পানির এন্টাইটেলমেন্টটা কি হবে। তার এন্টাইটেলমেন্ট হবে দুইটা ভাগে ভাগ করা যায় আমরা যদি বলি। একটা হলো যে সে তার নিজের ক্যাপিটাল এবং ক্যাপিটালের উপর যদি কোনো রিটার্ন আসে সেটা পাবে, সে এজেন্সি ফি পাবে, সে মুদারাবা বা ইনভেস্টমেন্ট এজেন্সির ভিত্তিতে যদি এটা মানে ইনভেস্ট করে থাকে সেটাও পাবে। দি কোম্পানি অলসো বিয়ার্স অল দি এক্সপেন্সেস অফ ইটস অপারেশন, এবং কোম্পানি বিয়ার করবে অল দি এক্সপেন্সেস অফ ইটস অপারেশন, এটা অপারেশন করতে যত খরচ আছে সবগুলো। আচ্ছা বাবা ওখানে চলে যাই, হ্যাঁ সরি একটু। আচ্ছা তাহলে আজকে ডিস্টার্ব হচ্ছে অনেক বেশি। ফজলুর ভাই আপনি মনে হয় এখন ইয়া করতে পারেন, এই শেয়ারটা অফ করতে পারেন, আমি শেয়ার দিচ্ছি, সমস্যা নেই। এখানে কারেন্ট আসছে তো ওয়াইফাইটা আসছে। আচ্ছা তাইলে এই পার্টটা আমরা দেখলাম। তারপর যেটা বলছে দি কোম্পানি অলসো বিয়ার্স অল দি এক্সপেন্সেস অফ ইটস অপারেশনস, অপারেশনটা করতে গিয়ে যত ধরনের খরচ আছে এই খরচ কিন্তু কোম্পানি বিয়ার করবে, হ্যাঁ, ইনক্লুডিং দোজ রিলেটিং টু ইটস টাস্ক ফর ইনভেস্টিং দি ইন্স্যুরেন্স অ্যাসেটস। ওই যে ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স অ্যাসেটটাকে ইনভেস্ট করার ক্ষেত্রে যত টাকা পয়সা আছে বা যত খরচগুলো আছে এই খরচগুলো কিন্তু কে বিয়ার করবে, কোম্পানি বিয়ার করবে। কোম্পানি কেন বিয়ার করবে, আমরা জানি যে মুদারাবার ক্ষেত্রে বা ইনভেস্টমেন্ট এজেন্সির ক্ষেত্রে এটা ইনভেস্ট করার ক্ষেত্রে মুদারিব যত খরচ আছে মুদারিব কিন্তু খরচটা বিয়ার করবে, তাই না? যেমন ব্যাংক যখন মুদারাবার ভিত্তিতে ক্লায়েন্টের কাছ থেকে ফান্ড নেয়, যখন বলে যে ভাই আমি লাভের 60% আপনাকে দিব, 40% আমি দিব, তখন কিন্তু আমি তাকে 60% দিয়ে দিই, বাকি 40% থেকে আমি আমার
এমপ্লয়ির বেতন, এসি লাইট ফ্যানের বেতন, ওই প্রিমাইসেস এর যে খরচ, এগুলো কিন্তু আমরা এখান থেকে দিই, তাই না? এই এই যে যেহেতু মুদারাবার ভিত্তিতে বা ইনভেস্টমেন্ট এজেন্সির ভিত্তিতে করবে, এই জন্য বলতেছে যে কোম্পানি এই অল এক্সপেন্সেস বিয়ার করবে। এখন বলতেছে যে পলিসি হোল্ডারদের এন্টাইটেলমেন্টটা কি হবে তাহলে? The policyholders fund is entitled to the contributions and the returns thereon. তাহলে পলিসি হোল্ডাররা যে টাকাটা জমা দিচ্ছে, কন্ট্রিবিউশন যেটা করছে, এটা এবং এটার মধ্যে যত রিটার্ন আসে, ওই যে মুদারাবার ভিত্তিতে বা ইনভেস্টমেন্ট এজেন্সির ভিত্তিতে রিটার্ন যেটা আসবে, সেটার অধিকারী হবে পলিসি হোল্ডাররা। দি প্রভিশনস এন্ড রিজার্ভস রিলেটিং টু ইন্স্যুরেন্স বিজনেস, এরা আরো কি হবে? যদি কোনো প্রভিশন রাখা লাগে, যদি কোনো রিজার্ভ থাকে এই ইন্স্যুরেন্স বিজনেস রিলেটেড, এটার অধিকারী পলিসি হোল্ডার হবে। এন্ড দি ইন্স্যুরেন্স সারপ্লাস, এবং যদি সারপ্লাসও থাকে, এটাও কি হবে? পলিসি হোল্ডাররা মালিক হবে। যে একটু আগে বলেছিলেন যে যদি এটা বেশি হয়, খরচ না হয়, কি হবে? এই সারপ্লাসটার মালিক পলিসি হোল্ডাররা হবে। বিতরণ কিভাবে হবে এটা আমরা সামনে আরো পাবো। The fund bears all direct expenses pertaining to management of insurance operations. এই যে পলিসি হোল্ডারদের ফান্ড যেটা, এখান থেকে এরা কি বিয়ার করবে? ডিরেক্টলি যদি কোনো এক্সপেন্স থাকে, যেটা আমরা মুদারাবার মধ্যে শিখে আসছি যে সাহেবাল মাল কোনটা বিয়ার করবে, অথবা কি এই মুদারিব কোনটা বিয়ার করবে, ওইটার ভিত্তিতে যে চুক্তি হয়, ওই চুক্তির আলোকে যদি কোনো ডিরেক্ট এক্সপেন্স থেকে থাকে, সেক্ষেত্রে পলিসি হোল্ডাররা বা সাহেব আল মালরা সেই অপারেশনাল এক্সপেন্সটা বিয়ার করবে। ঠিক আছে? এই দুইটা নিয়ে কোনো সমস্যা নাই তো মনে হয় না? বা প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ। হ্যাঁ, বা মুদারাবার ভিত্তিতে করবে। হ্যাঁ, হ্যাঁ, এটা ওই ফান্ডা ম্যানেজ করবে ওয়াকালার ভিত্তিতে, রাইট? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হুম, হুম। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এই যে যদি এখানে দেখেন তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি যেটা বুঝছেন ঠিক এটাই, যে এন্টারটেনমেন্ট যদি বলি, ম্যানেজিং কোম্পানির বা জয়েন্ট স্টক কোম্পানি, সে পাবে হলো তার নিজের ক্যাপিটাল, ওন ক্যাপিটাল, এবং এইটার উপরে যদি কোনো রিটার্নস আছে, প্রফিট আসে, সেটা সে পাবে। তারপর বলছে দি এজেন্সি ফি। এজেন্সি ফি মানে ওই যে প্রথম যে সে ফান্ডটা ম্যানেজ করতেছে, এটার জন্য এজেন্সি ফি। এন্ড ইটস স্পেসিফিক শেয়ার অফ দি প্রফিটস আর্নড বাই ইনভেস্টিং দি ইন্স্যুরেন্স অ্যাসেটস থ্রু মুদারাবা অর ইনভেস্টমেন্ট এজেন্সি। এটা হলো আরেকটা চুক্তি, যে এই ফিটা, মানে এই যে আমরা কন্ট্রিবিউশনটা করছি, এটাকে সে আবার ইনভেস্টমেন্ট করতেছে মুদারাবার ভিত্তিতে বা ইনভেস্টমেন্ট এজেন্সির ভিত্তিতে, ওখানকার স্পেসিফিক শেয়ার অফ প্রফিট সে পাবে। তার মানে সে কিন্তু এই পলিসি হোল্ডারদের কাছ থেকে দুইটা শেয়ার পাবে, মানে দুই দিক থেকে প্রফিট পাবে। একটা হলো প্রথমত এজেন্সি ফি পাবে ফর ম্যানেজিং দি ফান্ড, আর পরে হলো এটাকে ইনভেস্টিং দি ফান্ড, সে আরেকটা পাবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার আমরা যদি আইটেম 4-এ যাই, এখানে হলো কন্ট্রাকচুয়াল রিলেশনশিপস ইন ইন ইন্স্যুরেন্স, এই ইসলামিক ইন্স্যুরেন্স। কন্ট্রাকচুয়াল রিলেশনটা আসলে কিভাবে হবে? ঠিক আছে? এখানে কিসের ভিত্তিতে হয়? যে যারা এখানে পার্টিসিপেট করবে, এরা কি মুদারাবার ভিত্তিতে করবে, না মুশারাকার ভিত্তিতে করবে, না অন্য কোনো পদ্ধতিতে করবে? এই কন্ট্রাকচুয়াল রিলেশনশিপসটার ব্যাপারে এখানে আলোচনা করা হচ্ছে। তিনটা কন্ট্রাকচুয়াল রিলেশনশিপস এখানে আলোচনা করবে। দেয়ার আর থ্রি contractual relationships in Islamic insurance, including কি কি? এক নম্বর হলো মুশারাকা, the musharaka among the participants, which leads to the establishment of a company that has articles of association. মুশারাকার ভিত্তিতে করতে পারে। আমরা 10 জন 1000 টাকা করে দিচ্ছি, আমরা 10 জনই পার্টনার, আমরা 10 জনের টাকাটা দিলাম, এটার ভিত্তিতে যখন করলাম, এটা একটা কোম্পানি থাকবে, এই কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন থাকবে এবং আদার সব ডকুমেন্টস থাকবে। ঠিক আছে? মুশারাকার ভিত্তিতে এটা করলাম। The relationship between the participants may be confined to a musharaka contract. এই যে
মানে তাহলে পারস্পরিক যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা কি সীমাবদ্ধ থাকবে মুশারাকার মধ্যে। ইফ আ কোম্পানি ম্যানেজেস দি ফান্ড, যদি কোম্পানিটা শুধু ফান্ডটা ম্যানেজ করে তাহলে এটা মুশারাকার ভিত্তিতে হবে। ওই যে শারিকা আপনারা যেটা পড়েছেন বা মডার্ন কর্পোরেশন, ওখানে এটা দেখার কথা বলা হয়েছে। তার মানে ইন্স্যুরেন্সটা প্রথম যে পদ্ধতিতে হইতে পারে সেটা হলো যে মুশারাকা পদ্ধতি। মুশারাকা পদ্ধতি হলে মুশারাকার যা নিয়ম কানুন আছে এগুলো ওখানে অ্যাপ্লিকেবল হবে, এই জন্য মুশারাকার রেফারেন্স দেওয়া আছে। 2 নম্বর যেটা হতে পারে সেটা হলো যে দি রিলেশনশিপ বিটুইন দি কোম্পানি এন্ড দি পলিসি হোল্ডার্স ফান্ড হুইচ ইজ আ ওয়াকালা রিলেশনশিপ। ওই যেটা একটু আগে আলোচনা করা হয়েছে, তার মানে দুইজনের ফান্ড আছে, দুইজনে যদি পার্টনার হয় মুশারাকা। আর আরেকটা হলো যে একজন ফান্ড দিবে আর একজন ওয়াকালার ভিত্তিতে কাজ করবে। দি রিলেশনশিপ বিটুইন দি কোম্পানি এন্ড দি পলিসি হোল্ডার ফান্ড হুইচ ইজ আ ওয়াকালা রিলেশনশিপ ইন রিগার্ড টু ম্যানেজমেন্ট। ফান্ডটাকে ম্যানেজ করার ভিত্তিতে এটা ওয়াকালা ভিত্তিক একটা চুক্তি হবে বা একটা রিলেশনশিপ হবে। এন্ড আ মুদারাবা অর ইনভেস্টমেন্ট এজেন্সি রিলেশনশিপ, অথবা একটা মুদারাবা এবং ইনভেস্টমেন্ট এজেন্সি রিলেশনশিপ হবে। কিসের জন্য? ইন রিগার্ড টু দি ইনভেস্টমেন্ট অফ দি ফান্ডস অ্যাসেট। ওই যে আমাদের যে অ্যাসেটটা আছে অ্যাসেটটাকে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে। তার মানে দুইটা চুক্তি হবে, একটা হলো ওয়াকালা চুক্তি ফর ম্যানেজিং দি অ্যাসেট, আর আরেকটা হলো যে ইনভেস্টমেন্টের জন্য আরেকটা হবে। এটা হবে কি, এটা মুদারাবার ভিত্তিতে হইতে পারে, ইনভেস্টমেন্ট এজেন্সির ভিত্তিতে হইতে পারে। 3 নম্বর যে রিলেশনশিপটা হইতে পারে পলিসি হোল্ডার এবং কোম্পানির মধ্যে, এটা হলো যে দি রিলেশনশিপ বিটুইন দি পলিসি হোল্ডার্স এন্ড দি ফান্ড which takes the form of donation commitment। এটা হলো একটা ডোনেশন কমিটমেন্টের ভিত্তিতে হবে। at the stage of making contributions, কন্ট্রিবিউশন যখন করবে তখন এটা একটা ডোনেশনের ভিত্তিতে কি হবে, এই ফান্ডটাকে দেয়া হবে। এন্ড ইন্ডেমনিফিকেশন কমিটমেন্ট, এবং ইন্ডেমনিফিকেশন কমিটমেন্টও থাকবে এখানে। at the stage of providing compensation for injury, কোনো ইনজুরি যদি হয় সেক্ষেত্রে যে কম্পেনসেশনটা দেওয়া হবে সেই ভিত্তিতে একটা ইন্ডেমনিফিকেশন কমিটমেন্টও থাকবে। অ্যাজ পার রেগুলেশনস, এটা আইন অনুযায়ী হবে। এন্ড আন্ডারলাইং কনস্টিটিউয়েন্ট ডকুমেন্টস, এবং ওখানকার যে কনস্টিটিউয়েন্ট ডকুমেন্টস আছে ডকুমেন্টের ভিত্তিতে এই চুক্তিগুলো হবে। তার মানে সম্পর্কটা প্রথমে বলছে যে মুশারাকার ভিত্তিতে হইতে পারে, পরে বলতেছে যে দুইটা ভিত্তিতে হইতে পারে, একটা হলো ওয়াকালার ভিত্তিতে সে ফান্ড ম্যানেজ করবে, আর মুদারাবা এবং ইনভেস্টমেন্ট এজেন্সির ভিত্তিতে ফান্ড ইনভেস্ট করবে। 3 নম্বর যে রিলেশনশিপটা হইতে পারে সেটা বলতেছে যে পলিসি হোল্ডার এবং ফান্ডের মধ্যে এটা ডোনেশন ভিত্তিতে একটা কমিটমেন্ট থাকবে। এটার দুইটা স্টেজ থাকবে, একটা হলো যে এরা কন্ট্রিবিউশন করবে, কন্ট্রিবিউশন স্টেজে থাকবে, আর একটা হলো ইন্ডেমনিফিকেশন স্টেজে থাকবে। ঠিক আছে, যেখানে ইনজুরির এগেইনস্টে ক্ষতিপূরণ দেয়া হবে। আইটেম 5-এ যেটা বলা হচ্ছে প্রিন্সিপালস এন্ড শরিয়া বেসিস অফ ইসলামিক ইন্স্যুরেন্স। ইসলামিক ইন্স্যুরেন্সটা আসলে শরিয়া সম্মত কিনা, শরিয়া বেসিস কিনা, এবং এটার নিয়ম কানুন গুলো কিসের ভিত্তিতে হবে, এই ব্যাপারে আইটেম 5-এ আলোচনা করা হয়েছে। ইসলামিক ইন্স্যুরেন্স ইজ বেসড অন দি ফলোইং প্রিন্সিপালস, নিচের প্রিন্সিপালস গুলো ফলো করে হয়ে থাকে। এন্ড রুলস অফ শরিয়া হুইচ শ্যাল বি এক্সপ্লিসিটলি মেনশনড, যেগুলো এক্সপ্লিসিটলি একদম সুস্পষ্টভাবে মেনশন করা থাকবে ইন দি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে, অর দি রুলস অর দি ডকুমেন্টস অফ দি কর্পোরেশন। অথবা এই যে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন তো থাকবেই, অথবা এই নিয়ম কানুন গুলো বা ডকুমেন্ট গুলো কর্পোরেশনের কি লিপিবদ্ধ থাকবে বা ডকুমেন্টেড থাকবে। এখন এক্ষেত্রে এই যে শরিয়া বেসিস এবং প্রিন্সিপালের ক্ষেত্রে সাব আইটেম আছে, সাব আইটেম গুলো আমরা দেখি। প্রথমে যেটা আমরা বলেছিলাম যে ইসলামিক ইন্স্যুরেন্সটা বেসিকলি হয়ই হলো ডোনেশনের ভিত্তিতে। যেই পলিসি হোল্ডাররা আছে যারা পার্টিসিপেট করে সবাই এটা দান করে। দান কেন করে? নিজেদের ভবিষ্যতের কোনো একটা রিস্ক রিকভার করার জন্য। তো এখানে এটা 5-1-এ যেটা বলা হচ্ছে যে ডোনেশন কমিটমেন্ট, এটার প্রথমটাই কাজটা কি, ডোনেশন করার একটা কমিটমেন্ট করে। as it should be stipulated that the participant donates his contribution, যে এটা শর্তারোপটা এমনই থাকে যে পার্টিসিপেন্টরা এরা ডোনেট করবে, and the returns thereon to the insurance amount for payment of indemnity, এবং এটা রিটার্নটা যেটা আসবে এটা ইন্স্যুরেন্সের যেই ইন্ডেমনিটি আছে ক্ষতিপূরণের ক্ষেত্রে পেমেন্ট দেওয়া হবে। and may undertake to bear any deficit that may occur as per regulations, এবং এখানে এই আন্ডারটেকিং ও থাকতে পারে যে যদি কোনো থাকে, ডেফিসিট থাকে, সেটা কি হবে,
ঠিক আছে, দ্যাট মে অকার অ্যাজ পার রেগুলেশনস, নিয়ম অনুযায়ী ডেফিসিটটা কিভাবে বিয়ার করবে এটা নিয়ম কানুন থাকবে। তার মানে শুধু ডোনেশন করলো, মনে করেন 10 জনে 10,000 টাকা 1,000 টাকা করে, এখন প্রথম মাসে দেখা গেলো এমন একটা ঘটনা ঘটলো যে 12,000 টাকার একটা জরিমানা চলে আসছে। এরা তো কন্ট্রিবিউশন করলো, পার্টিসিপেন্টরা টাকা পয়সা দিবে, সমস্যা নাই, কিন্তু ডেফিসিট হয়ে গেলে কি থাকবে? ডেফিসিট হলে 12,000 টাকা সে পাবে কিনা, সেক্ষেত্রে বাকি অতিরিক্ত 2,000 টাকা কোত্থেকে আসবে, এই টাইপের সব নিয়ম কানুন গুলো থাকবে। ঠিক আছে, এবং এগুলো নিয়ম অনুযায়ী হয় অ্যাজ পার রেগুলেশনস। The company that arranges the insurance deal should maintain two separate accounts. তাহলে যে কোম্পানি এই ইন্স্যুরেন্সের ফান্ডটা অ্যারেঞ্জ করবে বা ম্যানেজ করবে, তার দুইটা সেপারেট অ্যাকাউন্ট থাকতে হবে। ওয়ান ফর ইটস ওন রাইটস এন্ড লাইবিলিটিস, একটা থাকবে তার নিজের যে রাইটস এন্ড লাইবিলিটিস গুলো আছে, তার অধিকারগুলো বা তার লাইবিলিটি গুলো আছে এগুলোর জন্য, এন্ড আদার ফর দি রাইটস এন্ড লাইবিলিটিস অফ দি পলিসি হোল্ডার্স। এবং আরেকটা থাকবে হলো কি, এই পলিসি হোল্ডারদের রাইটস এন্ড লাইবিলিটিস নিয়ে। বাংলাদেশে যে সকল ইসলামিক ইন্স্যুরেন্স গুলো আছে, আমি জানি না, যতটুকু এই পর্যন্ত শুনছি বা দেখছি বা মানে পড়ার সুযোগ হয়েছে, ওখানে আসলে এই সিস্টেমে চলে না যে পলিসি হোল্ডাররা টাকা দিল, এই টাকাটা আলাদা ফান্ডে রাখা হয়, মালিক পক্ষ যে টাকাটা ইকুইটি দিল ওই টাকাটা আলাদা রাখা হয়, এবং ওইটার রাইটস এন্ড রেসপন্সিবিলিটি আলাদা, পলিসি হোল্ডারটা আলাদা। এটা আলাদা যদি রাখতো, তাহলে আজকে আমরা জানি যে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিতে পারতেছে না। যদি আলাদা রাখতো তাহলে কিন্তু টাকা না দেওয়ার কোনো সিচুয়েশন হইতো না, তাই না? অথবা নিয়ম কানুন গুলো যদি ওইভাবে থাকতো যে ওভার হলে কি হবে, ডেফিসিট হলে কি হবে, এই নিয়ম কানুন গুলো থাকলেই সমস্যাগুলো হতো না। The company should assume the role of the agent in managing the insurance account. ওই যে ইন্স্যুরেন্সের যে অ্যাকাউন্ট, তো দুইটা হবে, একটা হলো তার নিজের রাইটস এন্ড লাইবিলিটিস, আর একটা হলো পলিসি হোল্ডারদের রাইটস এন্ড লাইবিলিটিস। বলতেছে পলিসি হোল্ডারদের যে রাইটস এন্ড লাইবিলিটিস আছে, এটা সে ম্যানেজ করবে হলো এজেন্সির ভিত্তিতে। and the role of মুদারিব or agent in investing the insurance assets, এবং সে ইন্স্যুরেন্স অ্যাসেটটা ইনভেস্ট করার ক্ষেত্রে মুদারিবের বা ইনভেস্টমেন্ট এজেন্টের রোলটা পালন করবে। আচ্ছা, তারপর যেটা বলছে যে দি ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ইজ এন্টাইটেল টু দি ইন্স্যুরেন্স অ্যাসেটস এন্ড দেয়ার রিটার্নস অন ইনভেস্টমেন্ট। তাহলে ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট যেটা, এটা কিসের অধিকারী হবে, কি কি পাবে? টু দি ইন্স্যুরেন্স অ্যাসেট, ইন্স্যুরেন্স অ্যাসেট যেটা সে সেটা পাবে, এন্ড দেয়ার রিটার্নস অন ইনভেস্টমেন্ট, এবং ওই যে এটা ইনভেস্টমেন্ট করে যে রিটার্নটা আসছে সেই রিটার্নটা পাবে, এন্ড শুড বিয়ার দি লায়াবিলিটিস রিলেটিং টু দিস অ্যাসেট। এবং এই অ্যাসেট রিলেটেড যত লায়াবিলিটি আছে, এটা ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট কি করবে, বিয়ার করবে। ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট মানে হলো পলিসি হোল্ডারদের অ্যাকাউন্ট, ঠিক আছে? তার মানে পলিসি হোল্ডারদের যে ফান্ডটা আছে, এই ফান্ডের ক্ষেত্রে মানে এরা এই ফান্ডের অধিকারী হবে, এবং এই ফান্ড থেকে যত রিটার্ন আছে, প্রফিট আছে বা ফি আছে, সেটার অধিকারী হবে, এবং এটার যত লায়াবিলিটি আছে এটাও ওরা বিয়ার করতে হবে। কারণ কি, প্রথমত এরা হলো টাকার সাহেবাল মাল, এই জন্য বেসিক্যালি। হ্যাঁ, the adopted rules may comprise disposal of the surplus in a way that serves the cause of common interest of the participants. এই যে এখন কি বলছে দেখেন, ওই যে প্রশ্ন একটা ছিল, এটার উত্তর এখানে আছে। দি অ্যাডপ্টেড রুলস, যেই রুলটা এখানে মানা হবে, পরিপালিত হবে, মে কম্প্রাইজ, ওখানে এটাও থাকতে হবে যে ডিসপোজাল অফ দি সারপ্লাস ইন আ ওয়ে। ডিসপোজাল অফ দি সারপ্লাস মানে হলো যে ফান্ড বেশি আছে, আমরা 1 বছরে 1,20,000 টাকা দিলাম, এটা ইনভেস্ট করে আরো 20,000 বা 30,000 টাকা লাভ হলো, 1.5 লাখ টাকা হলো, কিন্তু এই বছরে আসলে আমার মনে করেন যে ক্ষতিপূরণ দেয়া লাগলো হলো 1 লাখ টাকা, তাহলে আরো 50,000 টাকা হাতে রয়ে গেছে, এটা সারপ্লাস ফান্ড। এখন এটা কি করবে? বলতেছে যে এই যে অ্যাডপ্টেড রুলস যেটা আছে, ওখানে এটাও থাকতে হবে যে কিভাবে এরা সারপ্লাস ফান্ডটাকে ডিসপোজাল করবে। কিভাবে করবে? ইন আ ওয়ে, এমন ভাবে এটার নিয়ম থাকতে হবে দ্যাট সার্ভস দি কোজ অফ কমন ইন্টারেস্ট অফ দি পার্টিসিপেন্টস। পার্টিসিপেন্টস যারা আছে এদের কমন ইন্টারেস্টটা বা একদম সাধারণ যে স্বার্থটা আছে সেটা যেন ওখানে সার্ভ করে। হ্যাঁ, সাচেস, এখানে কিছু উদাহরণ দিছে সারপ্লাস ফান্ডটা কি করবে। সাচেস অ্যাকিউমুলেশন অফ রিজার্ভস, এরা রিজার্ভটা বাড়াইতে পারে। রিডাকশন অফ দি কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশনটা কমাই দিতে পারে। মনে করেন প্রতি মাসে 1,000 করে দেওয়ার কথা ছিল, আমরা বলেছি 10 জন 10,000 টাকা দিবে, বাট দেখা গেল যে আমাদের টাকা অতিরিক্ত হয়ে গেছে, আমাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া লাগতেছে না, তাহলে বলবে যে ঠিক আছে, আমাদের যেহেতু টাকা মানে বেশি আছে, আমরা রিজার্ভটা বাড়াইলাম। প্রথম পরামর্শ হলো এটা।
দ্বিতীয় পরামর্শ হলো, ঠিক আছে আমরা ইয়ে করব না, মানে ওই যে প্রতি মাসে তো 1,000 টাকা করে ডোনেশন দেওয়ার কথা, এটা আমরা 500 টাকা করে দিই, রিডাকশন অফ দি কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশনটা কমাই দিবে। চেরিটেবল ডোনেশনস, অথবা যে বেশি টাকা আছে এটা 10 জনে মিলে তো করছে, ডোনেশন করেছে, আশপাশে কেউ বিপদে পড়েছে, হ্যাঁ, ওদেরকে চেরিটেবলি এরা ডোনেট করে দিতে পারে, কোনো সমস্যা নেই। অথবা পার্শাল অর ফুল ডিস্ট্রিবিউশন অফ দি সারপ্লাস অ্যামাং দি পার্টিসিপেন্টস, যদি সারপ্লাস থাকে ওখানে, ওই সারপ্লাসের পার্শিয়াল অংশ অথবা পুরো অংশটা এই পার্টিসিপেন্টদের মধ্যে ভাগাভাগি হইতে পারে, ঠিক আছে। আর আমরা ইসলামিক ইন্স্যুরেন্স যেটা খুলি, খোলার পরে বলি যে 3 বছরে আমার ভাই 3 লাখ টাকা জমা হয়েছে, লাভ সহ 3.5 লাখ 4 লাখ 5 লাখ টাকা পাওয়ার কথা ছিল, এখন আমার টাকা দেন, ঠিক আছে। এটা না দিলে আমরা মামলা হামলা করি। অথচ ইসলামিক ইন্স্যুরেন্স বলতেছে যদি কোনো সারপ্লাস থেকে থাকে, এগুলোকে মিটিগেট করার জন্য অথবা এগুলোকে পরিপালন করার জন্য এই এই অপশন গুলো হবে। একটা হলো যে রিজার্ভ বাড়াবে, অ্যাকুমুলেশন অফ রিজার্ভ। 2 নম্বর বলতেছে যে কন্ট্রিবিউশনটা কমাই দিতে পারে, অথবা চ্যারিটেবল ডোনেশন করতে পারে, অথবা পার্শাল অথবা ফুল যেই সারপ্লাস আছে এটা পার্টিসিপেন্টদের মধ্যে কি করতে পারে, ডিস্ট্রিবিউট করে দিতে পারে। এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে সারপ্লাস ফান্ড কি করবে। দি ম্যানেজিং কোম্পানি ইজ নট এন্টাইটেল টু এনি শেয়ার অফ দি সারপ্লাস, এটা সারপ্লাস পাবে কিনা, যদি মনে করেন কোন একটা সিনারিও দিয়ে দিল যে এবিসি কোম্পানির 1 লাখ টাকা সারপ্লাস আছে, এই টাকাটা কে কে পাবে, পলিসি হোল্ডাররা পাবে, ম্যানেজিং কোম্পানি পাবে, পাবে কিনা? ম্যানেজিং কোম্পানি পাবে না। কেন পাবে না? কারণ সে তো আমার এজেন্ট এই ফান্ডের জন্য, তো এজেন্ট তো সারপ্লাস ফান্ড পাবে না, এজেন্ট এজেন্সি ফি পাবে শুধু। এই জন্য এই নিয়মটা মনে রাখবেন যে পলিসি ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্সের মধ্যে যদি সারপ্লাস ফান্ড থাকে সেই ফান্ডের ক্ষেত্রে দি ম্যানেজিং কোম্পানি ইজ নট এন্টাইটেল টু এনি শেয়ার অফ দি সারপ্লাস, অতিরিক্ত কোনো টাকা সে পাবে না। এখান থেকে দুই পার্টেই পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, প্রথম পার্টটা একটা আর সেকেন্ড পার্টটা আরেকটা। তারপর যেটা বলছে ওয়েন দি কোম্পানি ইজ লিকুইডেটেড, এখন কোম্পানিরা লিকুইডেটেড হয়ে যাবে, কোম্পানি ব্যবসা গুটিয়ে ফেলবে, ঠিক আছে। যে 10 জন মিলে করছিল, 5 বছরের জন্য করছে, এখন কোম্পানি গুটিয়ে ফেলবে, ব্যবসা এই ব্যবসা করবে না ইসলামিক ইন্স্যুরেন্সে, তখন কি করবে? all provisions and accumulated reserves pertaining to insurance should be spent on charitable purposes। এই আইটেমটা 3 4টা 4 5টা স্টার মার্ক দিয়ে রাখেন, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। যে যদি কোনো একটা ইন্স্যুরেন্স ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি ব্যবসা গুটিয়ে ফেলে, ব্যবসা লিকুইডেট করে ফেলে, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে তার যতগুলো প্রভিশনস আছে, যত সম্পদ টম্পদ আছে, রিজার্ভ যা আছে, সবগুলো শুড বি স্পেন্ট, মানে এটা অবশ্যই ব্যয় করতে হবে অন চ্যারিটেবল পারপাসেস, চ্যারিটি করে দিতে হবে, এটা কিন্তু ভাগাভাগি করে নিজেরা নিতে পারবে না। যদি কারো ইনজুরি থাকে সেটা আগে দিবে, দেওয়ার পরে যেটা অতিরিক্ত থাকবে ওইটাকে চ্যারিটি করে দিবে। Preference should be given to policyholders to participate in management of the insurance operations through appropriate legal arrangement। বলা হচ্ছে এই যে আমরা যে টাকাটা দিচ্ছি, আমরা টাকাটা দিয়ে যে মানে পলিসি করছি, এটার ক্ষেত্রে বলছে যে প্রিফারেন্স কাকে দিব, এই টাকাটা ম্যানেজ করার ক্ষেত্রে কি আমরা কোম্পানিকে দিয়ে দিব না নিজেরাই ম্যানেজ করব? এটার ক্ষেত্রে বলছে প্রিফারেন্স শুড বি গিভেন টু পলিসি হোল্ডার্স, পলিসি হোল্ডার যারা, পার্টিসিপেন্ট যারা, তাদেরকে প্রিফারেন্স দিতে হবে ইন ম্যানেজমেন্ট অফ দি ইন্স্যুরেন্স অপারেশনস, ইন্স্যুরেন্স অপারেশনস এর জন্য। কিসের ভিত্তিতে দিবে? থ্রু অ্যাপ্রোপ্রিয়েট লিগ্যাল অ্যারেঞ্জমেন্ট। ওখানে লিগ্যাল অ্যারেঞ্জমেন্ট যদি থাকে, লিগ্যাল অ্যারেঞ্জমেন্ট যে রেজিস্ট্রেশনের মাধ্যমে দিল অথবা কোনো একটা চুক্তির মাধ্যমে দিল, কেন দিবে? দ্যাট এনাবল দেম টু এক্সারসাইজ দেয়ার কন্ট্রোল রাইটস এন্ড প্রোটেক্ট দেয়ার ইন্টারেস্ট, যাতে করে তাদের রাইটটাকে এরা কন্ট্রোল করতে পারে এবং কি তাদের যে স্বার্থটা আছে এটাকে প্রোটেক্ট করতে পারে, সুরক্ষিত করতে পারে। Such arrangements could include, among others, presentation of policyholders in the board of directors। এই যে এটা বলছে যে এই অ্যারেঞ্জমেন্টটা কিভাবে করবে, আপনি আধুনিক কর্পোরেশনে, মানে মডার্ন কর্পোরেশন আপনি কিভাবে করবেন, বলতেছে যে এই বোর্ড অফ ডিরেক্টরস এ পলিসি হোল্ডাররা কি থাকবে? রিপ্রেজেন্টেটিভ থাকবে। তার মানে বোর্ড অফ ডিরেক্টরের ডিরেক্টর হিসেবে পলিসি হোল্ডাররা থাকবে, যেটা আমাদের দেশে আহ, থাকার কথা না আর কি, আমি যতদূর জানি যে পলিসি হোল্ডার বোর্ডের সদস্য, এমন বাংলাদেশে আছে কিনা আই ডোন্ট নো, ঠিক আছে। অথচ এটা বলছে যে নিজেরাই ফান্ডটা ম্যানেজ করাটা বেটার, প্রিফারেন্স দেওয়া বেটার, সেক্ষেত্রে লিগ্যাল যদি কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে সেটাও করতে হবে, এবং বলছে যে বোর্ড অফ ডিরেক্টরস এ এদের পার্টিসিপেশন এটা এনশিওর করা যেতে পারে।
তারপর যেটা বলছে 5.8 company shall adhere to the rules and principles of Islamic Sharia in all its activities and investments. এটা তো করতেই হবে। শরিয়ার যত নিয়ম কানুন আছে সবগুলো কাজে এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে শরিয়ার নিয়ম কানুনগুলোর সাথে অ্যাডিয়ার থাকতে হবে, ঠিক আছে, লেগে থাকতে হবে, মানে পরিপালন করতে হবে। স্পেশালি in refraining from provision of insurance coverage for Sharia banned items. Sharia banned আইটেমে কোনো ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া যাবে না। এই যে অ্যাক্টিভিটিস অর পারপাসেস, কোনো কাজেও দেওয়া যাবে না, কোনো উদ্দেশ্য দেওয়া যাবে না। তার মানে শরিয়া ব্যান্ড আইটেম, অ্যাক্টিভিটিস এন্ড পারপাসে এই যে ইসলামিক ইন্স্যুরেন্সের জন্য যে টাকাটা আমরা দিচ্ছি সেটাকে ইমপ্লিমেন্ট করা যাবে না। মনে করেন যে কি বিদেশ থেকে মদ আমদানি করতেছে, একদম কি বলে বৈধ পথে আমদানি করতেছে, তো বৈধ পথে আমদানি করতেছে মদ, এই মদের ইন্স্যুরেন্স ইসলামিক ইন্স্যুরেন্স করতে পারবে না, ঠিক আছে, এই যে ব্যান্ড আইটেম করতে পারবে না, ঠিক আছে। জুয়ার মধ্যে জুয়ারে প্রোটেকশন দিতে গিয়ে অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে আহ, এটা করা যাবে না। কোনো একটা শরিয়া ব্যান্ড উদ্দেশ্যে কোনো একটা কাজ করতেছে ওটার প্রোটেকশনও করা যাবে না। A Sharia supervisory board shall be formulated for issuance of fatwa. ফাতোয়া যদি ইস্যু করে, এই ক্ষেত্রে ফাতোয়া ইস্যু করার জন্য শরিয়া বোর্ড একটা থাকবে। এই যে দেখেন একটা এই জায়গাটা দিয়ে মাঝে মাঝে কোশ্চেন আসে যে ফাতওয়া আর ফাতাওয়া, ফাতাওয়া প্লুরাল, ফতোয়া, এই যে ফাতোয়া হলো কি সিঙ্গুলার, হলো আমরা ফতুয়া জানি আর কি, যেটা জুরিস্টিক অপিনিয়ন দ্যাট আর বাইন্ডিং টু দি কোম্পানি। ওই যে শরিয়া বোর্ড যা বলবে ওইটা কিন্তু কোম্পানির পরিপালন করা বাইন্ডিং। an establishment of an internal audit for Sharia monitoring and auditing. শুধুমাত্র শরিয়া সুপারভিশনারি বোর্ড থাকবে এমন না, পাশাপাশি ইন্টারনাল অডিট টিমও থাকবে, ঠিক আছে, এটা মনিটর করার জন্য যে কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা, পরিচালিত হচ্ছে কিনা। তারপর যেটা বলছে এটা হলো টাইপস অফ ইসলামিক ইন্স্যুরেন্স। ওই যে আমরা শুরুতে বলেছিলাম যে ওখানে বলা আছে যে টাইপস গুলো সম্পর্কে আলোচনা করা হবে। এখন ইসলামিক ইন্স্যুরেন্স কত প্রকার হইতে পারে, এখানে বেসিক্যালি দেখেন দুইটার কথা বলা আছে। প্রথমটা হলো প্রপার্টি ইন্স্যুরেন্স, আমরা শুরুতে বলেছিলাম যে which entails indemnification for actual injury and comprises insurance against fire, car accident, airplane accidents, liability, ব্রিচ অফ ট্রাস্ট। এগুলোর ক্ষেত্রে প্রপার্টি ইন্স্যুরেন্স আছে। প্রপার্টি ইন্স্যুরেন্স যতটুকু গত সপ্তাহ পর্যন্ত খবর পেলাম যে বাংলাদেশে একটাও প্রপার্টি ইন্স্যুরেন্স নাই যেটা ইসলামিক ইন্স্যুরেন্স করে। অথচ আপনারা জানেন যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সিকিউরিটি দেওয়ার জন্য যদি ইন্স্যুরেন্স করে, ইসলামিক ব্যাংক এবং ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইনভেস্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে ইসলামিক ইন্স্যুরেন্স করতে হবে, কনভেনশনাল ইন্স্যুরেন্স করা যাবে না, ঠিক আছে। যদি না থাকে সেক্ষেত্রে করতে পারবে। তো বাংলাদেশে যতটুকু শুনলাম আমরা যে করি এগুলো আসলে ইসলামিক ইন্স্যুরেন্স পদ্ধতিতে এগুলো পরিচালিত হচ্ছে না। হ্যাঁ, তো হোপফুলি উইদিন আ ভেরি শর্ট টাইম আমরা ইসলামিক ইন্স্যুরেন্স পাবো ইনশাল্লাহ। তো প্রপার্টি ইন্স্যুরেন্স হলো প্রপার্টিকে প্রোটেকশন দেওয়ার জন্য যে ইন্স্যুরেন্স করা হয় এগুলোই, যেমন ফায়ার, কার, এয়ারপ্লেন অ্যাক্সিডেন্টস, এগুলো আমরা জানি ব্যাংকে আমরা করে থাকি। এগুলোর ক্ষেত্রে আরো ওই যে অধিক ধারণা পাওয়ার জন্য গ্যারান্টি পড়তে বলেছে, গ্যারান্টির আইটেম 6/4। পার্সন ইন্স্যুরেন্স, পার্সন ইন্স্যুরেন্স মানে হলো লাইফ ইন্স্যুরেন্স আমরা বলতে পারি, which includes insurance against the risk of disability and death. কোনো একটা ডিসাবিলিটি যদি হয়ে যায় অথবা মৃত্যুর কোনো কারণ যদি ঘটে, এটার এগেইনস্টে যে ইন্স্যুরেন্সটা করা হয় এটাকে বলা হচ্ছে পার্সন ইন্স্যুরেন্স। and is sometimes known as তাকাফুল, এটাকে কখনো কখনো কি তাকাফুল বলা হয়, মিউচুয়াল সাপোর্ট। বেসিক্যালি তাকাফুল মানে ইন্স্যুরেন্স, হ্যাঁ, তাকাফুল মানে হলো ইসলামিক ইন্স্যুরেন্স আর কি, যেটা তো এখানে বলা হচ্ছে যে যেটা লাইফ ইন্স্যুরেন্স আমরা বলছি, হ্যাঁ, এটাকে সামটাইমস নোন এজ তাকাফুল। ইট করেসপন্ডস টু কনভেনশনাল লাইফ ইন্স্যুরেন্স, এটা কনভেনশনাল লাইফ ইন্স্যুরেন্সের মতোই, ঠিক আছে। মানে আমরা যদি বলি যে কনভেনশনাল লাইফ ইন্স্যুরেন্সে যে কাভারেজ গুলো দেওয়া হয় ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে সেম কাভারেজ গুলো দেওয়া হয়, কিন্তু সিস্টেমটা হবে হলো ডোনেশনের ভিত্তিতে। এখানে কিছু সাব পয়েন্ট আছে। ইন্স্যুরেন্স এগেইনস্ট দ্য রিস্ক অফ ডিসাবিলিটি অর ডেথ টেক্স প্লেস অ্যাজ ফলোজ। এই যে নিচের এই নিয়ম কানুনগুলো অনুসরণ করে এই রিস্ক অফ ডিসাবিলিটি এবং ডেথের ব্যাপারটা কি হয়, মানে বাস্তবায়িত হয়। 6211 যেটা বলা হচ্ছে সাবমিশন অফ আ রিকোয়েস্ট ফর পার্টিসিপেশন, যে কোনো একটা পার্টিসিপেশনে মানে অংশগ্রহণ করার জন্য রিকোয়েস্ট করতে হবে। ইন্ডিকেটিং অল পার্সোনাল অ্যাফেয়ার্স, যে সবগুলো পার্সোনাল অ্যাফেয়ার্স ইন্ডিকেট করে, এন্ড ক্যারেক্টারিস্টিক্স
that need to be known for offering the insurance coverage. যে সকল বিষয়গুলো ইন্স্যুরেন্স কাভারেজ পাওয়ার জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন, এই বিষয়গুলো উল্লেখ করে পার্টিসিপেন্টদের কি করতে হবে, একটা রিকোয়েস্ট করতে হবে টু দি ইনসিওর্ড along with the particulars of the entitlements and obligations of the insured. যে ওই কি বলে ইনসিওর্ড যার এগেইনস্টে ইন্স্যুরেন্স করছেন, তাই না, বিমাকৃত যে ইয়াটা আছে, পার্ট আছে, এটা আমরা যেটা বলছি যে লাইফ ইন্স্যুরেন্স, ওইটার রিস্ক এন্ড রেসপন্সিবিলিটিস গুলো, ওইটার পার্টিকুলার্স গুলো, ওইটার অব্লিগেশনস কি কি থাকবে, এই সবগুলো ইস্যু ওখানে উল্লেখ করে তারপরে কি করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে এবং রিকোয়েস্ট করতে হবে। মানে এটা অনেকটা বলতে পারি আমরা একটা অফার আর কি, ঠিক আছে। স্পেসিফিকেশন অফ দি কন্ট্রিবিউশন অ্যামাউন্ট, কত টাকা কন্ট্রিবিউট করবে এই ব্যাপারটা স্পেসিফাই থাকতে হবে, যে 1,000 করে করবে, 5,000 করে করবে, 10,000 করে করবে, 3 বছর করবে, 5 বছর করবে, 10 বছর করবে, এই টাইপের স্পেসিফিকেশন অফ দি কন্ট্রিবিউশন অ্যামাউন্টটা নির্দিষ্ট থাকবে। স্পেসিফিকেশন অফ দি বেনিফিটস পেয়াবল টু দি বেনিফিশিয়ারি অ্যাজ পার এগ্রিমেন্ট অনুযায়ী তার যে বেনিফিশিয়ারির যেই মানে সে পাওনাগুলো পাবে, ওই ব্যাপারগুলো স্পেসিফিক থাকতে হবে। In case of death, যদি মারা যায়, the takaful entitlements should be distributed among the deserving persons. তাইলে মনে করেন যে কেউ একজন ইন্স্যুরেন্স করলো, ইন্স্যুরেন্স করে সে তো মারাই গেল, and মারা গেলে এই টাকাটা কে পাবে, বলা হচ্ছে ইন কেস অফ ডেথ দি টাকাফুল এন্টাইটেলমেন্ট শুড বি ডিস্ট্রিবিউটেড। এই টাকাফুলের এন্টাইটেলমেন্টটা এটা ডিস্ট্রিবিউট করতে হবে অ্যামাং দি ডিজার্ভিং পারসন, যারা ডিজার্ভিং পারসন, যারা পাওয়ার যোগ্যতা রাখে তাদের মধ্যে, পার্টিজ এর মধ্যে, অর পারপাসেস এস ইন্ডিকেটেড ইন দি ডকুমেন্টস, অথবা এমন কোন পারপাসে ওই টাকাটা ব্যয় করতে হবে যেই পারপাসটা ইন্ডিকেটেড ইন দি ডকুমেন্টসে উল্লেখ করা আছে। মানে ওই যে বীমা করার সময় বলা আছে যে ভাই আমি যদি মারা যাই, তাহলে মারা গেলে কি কিসের পদ্ধতি মারা গেলে, কত বছর বয়সে মারা গেলে কত লাখ টাকা পাবে, এই টাকাটা কে পাবে। হ্যাঁ, এটা ডিজার্ভিং পার্সনস এর মধ্যে, পার্টিজ এর মধ্যে, অথবা যেই উদ্দেশ্যে সে করেছে যে আমি মারা গেলে আমি ইন্স্যুরেন্স থেকে যা পাবো এটা আপনি চ্যারিটি করে দিবেন, আমার নামে ওয়াকফ করে দিবেন, ওই টাইপের পারপাস যদি থেকে থাকে, যেটা ডকুমেন্টে লিখে আছে ওই অনুযায়ী এটা ডিস্ট্রিবিউটেড হবে, and according to the regulatory rules issued by the Sharia Supervisory Board. এবং শরিয়া সুপারভিজরি বোর্ড যে সকল রেগুলেটরি ইস্যু করে থাকে যে এই নিয়মে এই টাকাটা কি করতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে, শরিয়া সুপারভিজরি বোর্ড বলে দিল যে কাউকে এককভাবে দেয়া যাবে না, এই ফান্ডটা কি করবে, এই ফান্ডটা দিয়ে দিবে হলো এই শরিয়া সম্মতভাবে, মিরাসের ভিত্তিতে এটা ডিস্ট্রিবিউট করতে হবে, তাহলে ওইটাই ফলো করতে হবে। In case the deceased was entitled to some investment balances, deceased যে মৃত ব্যক্তি যে তার কিছু ব্যালেন্স আছে সেই ব্যালেন্স পাবে, then the same should be distributed among the inheritors. তাহলে ইনহেরিটরস দের মধ্যে সেই যে রিমেনিং ব্যালেন্সটা আছে সেটা ডিস্ট্রিবিউট করে দিতে হবে অ্যাকর্ডিং টু দি ইসলামিক রুলস অফ ইনহেরিটেন্স। ওই যে ইসলামিক ইনহেরিটেন্সের যে রুল আছে, নিয়ম কানুন আছে, সেই মিরাসের পদ্ধতিতে এটা ভাগ করে দিতে হবে, এটা এর বাইরে অন্য কিছু করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা তারপরেরটা, ইন কেস অফ ইন্স্যুরেন্স এগেইনস্ট ডেথ ইট শুড বি stipulated in the insurance policy that the insured or his inheritor should not be entitled to any compensation when the death is caused by a murderer wherein the said beneficiary or inheritor is involved. এই যে বলা আছে দেখেন, এটা কিন্তু আমাদের দেশে সবগুলো ইন্স্যুরেন্সই বলে থাকে, একদম কনভেনশনাল বলি আর ইসলামিক বলি, যে যদি তার ইনহেরিটর যারা আছে, যে ইনহেরিটর মনে করেন যে কোন এক লোক একটা বীমা করলো, তার ছেলে অথবা তার মেয়ে অথবা তার ওয়াইফ মিলে তার মাইরে ফেললো, ঠিক আছে, এই যে মার্ডার করে ফেলছে, মার্ডারার ওয়ার ইন দি সেড বেনিফিশিয়ারি অর ইনহেরিটর ইজ ইনভলভ, মার্ডার যে করলো এটার সাথে আসলে ওই যে বেনিফিশিয়ারিরাই ইনভলভ, ঠিক আছে, যারা ইনহেরিটর ছিল এরাই হলো মার্ডার করে ফেলছে, তাইলে তাকে কোনো টাকা পয়সা দেয়া হবে না, ঠিক আছে। ইট শুড বি স্টিপুলেটেড ইন দি ইন্স্যুরেন্স পলিসি, ইন্স্যুরেন্স পলিসিতে এটা কি থাকতে হবে, শর্তারোপ থাকতে হবে। আচ্ছা, এটুক পর্যন্ত কারো কোনো এম্বিগুইটি আছে কিনা, থাকলে বলেন প্লিজ। এই
Part-2 এখানে প্রথমে বলা হয়েছে ডেট আর পরে বলা হয়েছে ডিসিজ এন্টারটেইনমেন্ট ফর ইনভেস্টমেন্ট ব্যালেন্স। এইটার ডিফারেন্সটা একটু যদি বুঝায় দেন তাহলে একটু সুবিধা হবে আমার। আমি তো জানি ডেথ আর ডিসিজ তো সেমই, তাই না? হ্যাঁ, এই কারণেই আমি কনফিউজ হয়ে গেছি। না, কনফিউজের কিছু নাই। আপনি ওই যে 6125-এ যেটা বলা হয়েছে, এটা ডেথের কথা বললেন? না না না, ফোরে 14, মানে যদি মারা যায় টাকা ফুল ইন্টারেস্ট চলে যাচ্ছে তার ডিজার্ভিং পার্সন পার্টি। আচ্ছা, এটা হলো এমন যদি হয়, মনে করেন যে টাকাফুল ইন্টেলিজেন্সে কোনো মানে ওই যে ডকুমেন্টে এখানে ইন্ডিকেটেড ইন দ্য ডকুমেন্ট বলছে, দেখেন ডকুমেন্টে সে বলে গেছে যে ভাই আমি যদি মারা যাই, আমার ডকুমেন্টে বা ইন্স্যুরেন্স পলিসিতে লেখা ছিল এটা কেউ পাবে না, এটা যারা পলিসি হোল্ডার এরাই পেয়ে যাবে। তার মানে 10 জনের মধ্যে একজন মারা গেল, সে 10 লাখ টাকা জমা দিয়ে মারা গেছে, ওই 10 লাখ টাকা ওই যে ডিজার্ভিং পার্সনসরা পাবে। ডিজার্ভিং পার্সনস মানে হলো ওই বাকি 9 জন পেয়ে যাবে, যদি এমন কোনো এই ডকুমেন্টে থাকে। অথবা অন্য কোনো পার্টির কথা সে বলে গেল, অথবা বললো যে ভাই আমি মারা গেলে আমার এই টাকাটা আপনি ওয়াকফ ক্যাশ ওয়াকফ করে দিলেন, হ্যাঁ, ঠিক আছে? তো এই টাইপের কোনো পারপাস যদি থাকে এবং সে যদি মারা যায়, তাহলে এইসব পারপাসে যাবে। আর যদি সে এমনিতে নর্মালি মারা যায়, এই টাইপের কোনো পারপাস ছিল না, সেক্ষেত্রে এটা ইনহেরিটরদের মাঝে ওই যে মিরাসের ভিত্তিতে ভাগাভাগি হয়ে যাবে। ঠিক আছে, সাউন্ড আসছে মনে হয় কোথা থেকে। মামানি সুপারি কি জি ভাই, জি। ব্যালেন্স থাকে, হ্যাঁ ব্যালেন্স থাকে, হ্যাঁ। জি। আমি যদি আমার আমার ইয়াটা যদি এভাবে বলি যে এন্টারটেনমেন্ট মানে হলো টোটাল এন্টারটেনমেন্টটা, সে যে অধিকারী হবে, মনে করেন 1 লাখ টাকা জমা দিছে, সে 10 বছরে এটা চালাইছে, 10 বছরে এটার সাথে আরো মানে প্রফিট টফিট যোগ হয়ে 1.5 লাখ টাকা হয়েছে, তাহলে 1.5 লাখ টাকা পুরোটাই হলো তার এন্টারটেনমেন্ট। ঠিক আছে, এই 1.5 লাখ টাকা এই যে এখানে বলছে যে অর পারপাস অ্যাজ ইন্ডিকেটেড ইন দি ডকুমেন্টস, ডকুমেন্টে যদি সে বলে থাকে যে ডিজার্ভিং ক্যান্ডিডেট কে হবে, কোনো পার্টিকে এটা টাকা সে দিয়ে দিবে, অথবা কোনো একটা পারপাসে যদি যায়, সেক্ষেত্রে এটা এই অনুযায়ী ডিস্ট্রিবিউট হবে। ঠিক আছে, এটা হলো, এটা এন্টারটেনমেন্ট বলতে সে অধিকারী হবে, বলে নাই যে সে কি অ্যাসেটের অধিকারী হবে না মানে প্রফিটের অধিকারী হবে, বলছে এন্টারটেনমেন্ট মানে টোটালটাই। আর এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইন কেস অফ ডিসিজ ওয়াজ এন্টাইটেলড টু সাম ইনভেস্টমেন্ট ব্যালেন্সেস, যদি 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 এমন হইতে পারে না যে সে মনে করেন যে মারা গেছে, এর আগে তো এন্টারটেনমেন্ট হয়েছে 1 লাখ টাকা, 1 লাখ 1.5 লাখ টাকা হয়েছে, এখন আমরা বলে দিই না যে তুমি যদি এত বছর বয়সে মারা যায় তাহলে আরো 20 লাখ টাকা পাবে অতিরিক্ত, আমাদের যেই পলিসি গুলো হয়। এখন ইনভেস্টমেন্ট ব্যালেন্স যদি এমন আহ, এটা তো ইনভেস্টমেন্ট ব্যালেন্স পরেরটা, আর আগেরটা হলো ওই এন্টারটেনমেন্ট কিনা, বুঝছেন? ইনভেস্টমেন্ট, না ইনভেস্টমেন্ট ব্যালেন্স বলতে বোঝাচ্ছে হলো যে সে যে টাকাটা ইনভেস্ট করলো মানে কন্ট্রিবিউশন করলো, কন্ট্রিবিউশন করার পরে ইনভেস্টমেন্টের মাধ্যমে যেটা আসছে এটা কিনা। আর এন্টারটেনমেন্টটা, সে এন্টারটেনমেন্ট হবে মানে মারা গেলে সে 20 লাখ টাকা পাবে, এটা ঘোষণা ছিল আগেই, ওইটা হলো এন্টারটেনমেন্ট কিনা। আমার কাছে এটা মনে হচ্ছে যে এন্টারটেনমেন্টটা হলো যেটা মারা গেলে বা একটা হাত অবশ্যই একটা হাত যদি ডিসেবল হয়ে যায় তাহলে 5 লাখ টাকা পাবে, এটা হলো এন্টারটেনমেন্ট। ঠিক আছে, আর ইনভেস্টমেন্ট ব্যালেন্স হলো সে যেটা কন্ট্রিবিউশন করছে, ওটাকে ইনভেস্টমেন্ট ব্যালেন্স বলছে আমার কাছে মনে হচ্ছে আর কি। আচ্ছা, এরপরও আপনাদের কারো কোনো আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকলে বলতে পারেন, কারণ আমার কাছে মনে হচ্ছে যে ইনভেস্টমেন্ট ব্যালেন্স যেহেতু স্পেসিফিকলি বলছে এখানে, এটা হলো পলিসি হোল্ডার যে পরিমাণ বিনিয়োগ করেছে ওইটা ওইটা ইনহেরিটরস এর মধ্যে চলে যাবে। বাট সে যেটা ওই যে মারা যাওয়ার কারণে এন্টারটেনমেন্ট হয়েছে, যে অথবা হাত অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে 5 লাখ টাকা পাইছে, মারা যাওয়ার কারণে 25 লাখ টাকা পাইছে, ওইটা ওই যে ডকুমেন্টে যেভাবে লেখা থাকে ওই অনুযায়ী ভাগ হবে, কিন্তু তার কন্ট্রিবিউশনটা ইনহেরিটরসরা পাবে। আর এই জায়গায় বলছে যে যদি তাকে মারা হয় এবং সেটা যদি তার বেনিফিশিয়ারি যারা ছিল, ইনহেরিটর যারা ছিল, তারাই ওকে মেরেছে, তাহলে
এটা চুক্তিতে এভাবে থাকতে হবে, স্টিপুলেটেড থাকতে হবে যে এটার এগেইনস্টে এরা কোনো টাকা পয়সা পাবে না, ঠিক আছে, শুড নট বি এন্টাইটেল টু এনি কম্পেনসেশন। আচ্ছা, এখন যেটা বলছে সেটা হলো যে পার্টিসিপেশন ইন ইসলামিক ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্সে যে পার্টিসিপেশন করতেছে মুসলিম নন মুসলিম সবাই করতেছে, বা কিসের পদ্ধতিতে করবে, ওরা পারবে কিনা, মুসলিমরা মানে কি নন মুসলিমরা কনভেনশনালে পারবে কিনা, বা সরি নন মুসলিমরা ইসলামিকে পারবে কিনা, এই ইস্যুগুলো নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে যে ইসলামিক ইন্স্যুরেন্সে পার্টিসিপেশনস এর বিস্তারিত। 7.1 যেটা বলা হচ্ছে নন মুসলিমস মে পার্টিসিপেট উইথ মুসলিমস ইন দি ভ্যারিয়াস টাইপস অফ ইসলামিক ইন্স্যুরেন্স। তার মানে নন মুসলিম যারা ওরা কিন্তু ইসলামিক ইন্স্যুরেন্সে পার্টিসিপেট করতে পারবে। তারপর যেটা বলা হচ্ছে দি কন্ট্রিবিউশন মে বি ডিটারমাইন্ড অ্যাকর্ডিং টু দি অ্যাকচুয়ারিয়াল প্রিন্সিপলস বেসড অন স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স। বলা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল যে টেকনিক্স আছে এগুলোর উপরে ভিত্তি করে, হ্যাঁ, অ্যাকচুয়ারিয়াল প্রিন্সিপলস অনুসরণ করার মাধ্যমে কন্ট্রিবিউশনটা ডিটারমাইন করা যেতে পারে যে এটা আসলে আমরা যদি 10 জন মিলে করি, আমাদের মনে করেন গাড়ির ইন্স্যুরেন্স করলাম, 10 জন মিলে ইন্স্যুরেন্সটা করলাম, ডোনেট করতেছি 10,000 করে। এখন ভাই একটা গাড়ি নষ্ট হইলে বা একটা থানায় আটকাইলে এখানে 3-4 লাখ 4-5 লাখ টাকা লাগে। এখন এই যে স্ট্যাটিস্টিক্যাল যে টেকনিক আছে এগুলো ইউজ করে কন্ট্রিবিউশনটা কি পরিমাণ হবে এটা ডিটারমাইন করতে হবে, ঠিক আছে, এটা ডিটারমাইন করা যেতে পারে, মেবি ডিটারমাইন ইন দিস রিগার্ড। এই ক্ষেত্রে এই যে অ্যাকচুয়ারিয়াল প্রিন্সিপালসটা কি এটার একটা ব্যাখ্যা এখানে আছে, দেখেন এটা। In this regard, due consideration should be given to whether the risk is involved is fixed. যেই রিস্কটার জন্য আমরা ইন্স্যুরেন্স করছি, হ্যাঁ, ওইটা কি ফিক্সড কিনা, রিস্কটা ফিক্সড কিনা। যদি ফিক্সড হয় ওইটা কনসিডারেশন করে আমরা কি করতে পারি, এই কন্ট্রিবিউশনের অ্যামাউন্টটা ডিটারমাইন করতে পারি। অথবা ভেরিয়েবল কিনা, ভেরিয়েবল হলে ওইটার উপর ডিপেন্ড করে করতে পারি। এন্ড টু দি কন্ট্রিবিউশন রিস্ক ট্রেড অফ, যে কন্ট্রিবিউশনটা অথবা রিস্কটা ব্যালেন্সড কিনা, ভারসাম্যপূর্ণ কিনা, এই ব্যাপারটা আমরা নজর রেখে কি এই কন্ট্রিবিউশনটা ডিটারমাইন করতে পারি। বিসাইডস ডিটারমিনেশন অফ দি টাইপ এন্ড পিরিয়ড অফ দি রিস্ক কাভারেজ, এই যে আমরা যে রিস্কটার কথা বলছি, রিস্ক কাভারেজ দিব, এই রিস্কটার কাভারেজটার টাইপটা কি হবে, পিরিয়ড কেমন হবে, এন্ড স্পেসিফিকেশন অফ দি ইন্স্যুরেন্স অ্যামাউন্ট, এবং ইন্স্যুরেন্স অ্যামাউন্টের স্পেসিফিকেশনটা কত হবে, প্রতি মাসে 1,000 করে দিবে না 10,000 করে দিবে, নাকি 1,000 করে 6 মাস দিবে, 6 মাস পরে আবার 6,000 একসাথে দিবে, এগুলো স্পেসিফাই করবে। এই যে সবকিছুর ভিত্তিতে এই যে কন্ট্রিবিউশনটা ডিটারমাইন করার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ারিয়াল প্রিন্সিপলস। The risk that constitutes the subject matter of insurance should be one that could probably occur. বলা হচ্ছে রিস্ক বলতে আসলে কি বোঝায়, রিস্ক বলতে তো এমনটাকে বোঝায় যেটা আসলে ঘটতে পারে, সম্ভাবনা আছে এটা ঘটতে পারে। আমরা কার লাইসেন্স মানে গাড়ির ইন্স্যুরেন্স কেন করি, আমরা জানি এই গাড়ি যদি বাংলাদেশের রাস্তায় চলে তাহলে সে দুর্ঘটনায় কবলে পড়তে পারে, তাই না, সম্ভাবনা আছে, প্রবাবিলিটি আছে। যদি এমন থাকে এটাই আসলে রিস্ক, ঠিক আছে, এমন কিছুর জন্যই বেসিক্যালি ইন্স্যুরেন্স করা হয়। ইট শুড নট বি সামথিং দ্যাট রিলেটস টু দি অ্যাবসলিউট উইল অফ দি পার্টিসিপেন্ট, যে পার্টিসিপেন্টদের অ্যাবসলিউট উইল আছে যে এটা অবশ্যই কোনো দুর্ঘটনা ঘটবে না, অবশ্যই ঘটবে, এই টাইপের কোনো কিছুতে ইন্স্যুরেন্স করা যাবে না। করতে হবে যে প্রবাবিলিটি আছে এমন কিছুতে। এন্ড শুডন্ট এনকাউন্টার এনি শরিয়া প্রহিবিশন, এবং এই ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে কোনো শরিয়া প্রহিবিটেড কোনো কিছুর মানে কোনো কিছু করা যাবে না, ঠিক আছে, শরিয়া নিষিদ্ধ এমন কোনো কিছু করা যাবে না। যদি এগুলো না থাকে তাইলেই কেবলমাত্র ইসলামিক ইন্স্যুরেন্স করা যাবে। তার মানে এটা এই দুইটা লাইন কিন্তু একটু গুরুত্বপূর্ণ আছে, এটা একটু মাথায় রাখেন যে এমন কোন রিস্ক যেগুলো ঘটার সম্ভাবনা আছে এগুলোর ক্ষেত্রেই বেসিক্যালি কি ইন্স্যুরেন্স করা হয়, যেগুলো অ্যাবসলিউট উইল অফ দি পার্টিসিপেন্ট এগুলোর ক্ষেত্রে ইন্স্যুরেন্স করা হয় না বা করা যায় না, ঠিক আছে, করা উচিত না, এবং শরিয়া প্রহিবিটেড কোনো কিছুর ব্যাপারে ইন্স্যুরেন্স করা যাবে না। 8 নম্বরে যেটা বলা হচ্ছে কমিটমেন্টস অফ দি পার্টিসিপেন্ট ইন ইসলামিক ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্সের যে পার্টিসিপেন্টরা আছে এদের কিছু কমিটমেন্ট আছে, ঠিক আছে, এদের কমিটমেন্ট গুলো কি কি এই ব্যাপারে এখানে বলা হচ্ছে। দি পার্টিসিপেন্ট শুড অবজার্ভ দি ফলোইং কমিটমেন্টস, নিচের যে কমিটমেন্ট গুলো আছে পার্টিসিপেন্টরা এই নিচের কমিটমেন্ট গুলোকে অবজার্ভ করতে হবে বা পরিপালন করতে হবে। এগুলো কি কি, সাবমিশন অফ রিকোয়ার্ড ইনফরমেশন অ্যাবাউট রিস্ক টু বি ইনসিওর্ড এগেইনস্ট,
যেটার এগেইনস্টে ইন্স্যুরেন্স করা হবে তার সব ইনফরমেশন তাকে জমা দিতে হবে। ঠিক আছে, যেমন আমরা যখন গাড়ির ইন্স্যুরেন্স করি তখন গাড়ির ডিটেলস কিন্তু দেওয়া হয় যে এই গাড়িটা নাম হলো এটা, নাম হলো মিৎসুবিশি বা এবিসি পাজেরো অমুক, এটা জাপান থেকে আসছে, এটা পার্টস গুলো জাপানের কিন্তু অ্যাসেম্বলিং হয়েছে বাংলাদেশে অথবা অ্যাসেম্বলিং হয়েছে চায়নায়। তারপরে এটার ইঞ্জিনের নাম এটা, ইঞ্জিনের নাম্বার এটা, ইঞ্জিনটা মানে আনছে হলো আমেরিকা থেকে, এটা 5,000 কিলোমিটার অলরেডি চলছে অথবা এটা ব্র্যান্ড নিউ। এই যে ডিটেল ইনফরমেশন কিন্তু দেয়া লাগে। ঠিক আছে, এটা দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এন্ড ইনফর্মিং দি কোম্পানি এনি নিউ সার্কামস্টেন্সেস দ্যাট মে ইনক্রিজ দিস রিস্ক আফটার কনক্লুডিং দি কন্ট্রাক্ট। এবং যখন চুক্তি করে ফেলবে, চুক্তির পরে যত ধরনের রিস্ক অ্যারাইজ করে ফেস হয় এগুলো কোম্পানিকে জানাইতে হবে। ইফ ইট ইজ proved that the participant had committed fraud or deceit, মনে করেন গাড়ির ইন্স্যুরেন্স করা হলো, ওখানে মানে সে যেটা ক্লেম করলো দেখা গেল যে সে ফ্রড করছে অথবা সে প্রতারণা করেছে, তাই না? অর সাবমিটেড ফলস ইনফরমেশন, অথবা গাড়িটা আসলে রিকন্ডিশন ছিল, ইউজড ছিল, কিন্তু সে বলছে এটা ব্র্যান্ড নিউ। হ্যাঁ, সে ফলস ইনফরমেশন দিয়েছে। সেক্ষেত্রে কি হবে? হি ইজ দেন সাবজেক্ট টু পার্শাল অর ফুল ডিপ্রাইভেশন ফ্রম ইন্ডেমনিটি। তাইলে সে যদি এমন কোনো প্রতারণা করে, ডিসিট করে অথবা কোনো ভুল ইনফরমেশন দেয়, সেক্ষেত্রে দুইটা কাজ করা যেতে পারে, যে তাকে পার্শালি ডিপ্রাইভ করা হবে, যে সে 1 লাখ টাকার জরিমানা করেছে, 1 লাখ টাকা কম্পেনসেশন পাওয়ার কথা তারা 50,000 টাকা দেওয়া হলো পার্শাল। অথবা ফুল ডিপ্রাইভ করা যেতে পারে, যে তুমি ভুল তথ্য দিছো, 1 লাখ টাকা পাওয়ার কথা ছিল 1 পয়সাও পাবো না, যাও তুমি কি বঞ্চিত হলা। যে পার্শাল অর ফুল ডিপ্রাইভেশন করা যেতে পারে। পরীক্ষায় প্রশ্ন এভাবে আসতে পারে, কেউ যদি মনে করেন এই যে দিল, ফ্রড করলো অথবা ডিসিট করলো অথবা সে ফলস ইনফরমেশন দিল, সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, সেক্ষেত্রে হবে কি, দুইটা সিচুয়েশনে হইতে পারে, সে পার্শাল ডিপ্রাইভ হবে অথবা ফুল ডিপ্রাইভ হবে। সে যেই ক্লেমটা করলো সেটা থেকে সে হয়তো পার্শালি বঞ্চিত হবে, 1 লাখ টাকার মতো 50,000 পাবে, 50,000 পাবে না, কারণ সে ভুল তথ্য দিয়েছে। অথবা তাকে কোনো টাকাই দেওয়া হবে না। ইন কেস অফ আনইনটেনশনাল মিসরিপ্রেজেন্টেশন, মনে করেন সে আসলে ইচ্ছা করে কোনো মানে ভুল তথ্য দেয় নাই, সামহাউ টাইপ করতে গিয়ে কোনো একটা ভুল হয়ে গেছে, ইঞ্জিনের নাম্বার একটা ছিল, ইঞ্জিনের নাম 10 ছিল, এটা 01 হয়ে গেছে টাইপ করতে গিয়ে, মানে সে ইনফরমেশন দিয়েছে সেটা হলো যে মিস ইনফরমেশন বাট আনইনটেনশনালি বাই দি পার্টিসিপেন্ট, দি ইন্ডেমনিটি শ্যাল বিকাম প্রপোর্শনেট টু অ্যাকিউরেট ইনফরমেশন হি প্রেজেন্টেড। সে যে পরিমাণ তথ্য সঠিক দিয়েছে, মনে করেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে কোনো একটা মানে ক্লেম করলো ইন্স্যুরেন্সের জন্য, সাপোজ 1 লাখ টাকা দিয়ে ক্লেম করলো, ক্লেম করতে গিয়ে আসলে আনইনটেনশনাল কিছু ভুল সে করে ফেলছে। ঠিক আছে, তারিখটা এদিক সেদিক হয়ে গেছে, অথবা মানে গাড়ির নাম্বারটা সে তার নিজের গাড়ির নাম্বার না দিয়ে বোর গাড়ির নাম্বার দিয়ে ফেলছে। এমন যদি হয় আনইনটেনশনাল কোনো রিপ্রেজেন্টেশন, তাইলে একুরেট যে ইনফরমেশন যে পরিমাণ দিয়েছে ওই পরিমাণের সে কম্পেনসেশন বা ইন্ডেমনিফিকেশন পেয়ে যাবে। পেমেন্ট অফ কন্ট্রিবিউশন অন টাইম অ্যাজ পার এগ্রিমেন্ট, যে এটা কিন্তু আরেকটা চুক্তি বাতিল অথবা লিগ্যাল এনফোর্সমেন্ট, যেটা ওই কোম্পানিতে এগুলো স্পেসিফিকেশন থাকে আসলে কয় মাস দিলে সে মানে এটা কন্টিনিউ থাকবে, অথবা যদি ডিসকন্টিনিউ করে কত মাস না দিলে ডিসকন্টিনিউ করবে। ভাই জি, অনেকক্ষণ শোনা যায় না। তাই, আচ্ছা কোন মানে থেকে শুনতে পারেন না? একটু পুরোটুকুই শোনা যায়নি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আবার আবার বলতেছি, এটা বুঝলাম না, আমার এখানে শো করছে একবার যে আনএবল মানে আনস্টেবল ইন্টারনেট কানেকশন। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুতে যেটা বলা হচ্ছে যে পার্টিসিপেন্টদের, আমরা পড়তেছি কি পার্টিসিপেন্টদের কমিটমেন্ট কি থাকবে, তাই না?
এই যে এখানে বলা আছে যে যে একজন পার্টিসিপেন্টের ইসলামিক ইন্স্যুরেন্সের প্রতি কমিটমেন্ট কি থাকবে। এখানে আমরা দেখছি যে সত্য তথ্য দিবে, মিথ্যা তথ্য দিবে না। মিথ্যা তথ্য দিলে তার চুক্তি বাতিল হবে। এখন 8(2)তে বলা হচ্ছে যে পেমেন্ট অফ কন্ট্রিবিউশন অন টাইম এজ পার এগ্রিমেন্ট। তার আরেকটা কমিটমেন্ট হলো পার্টিসিপেন্টের যে সে পেমেন্টটা সময় মতো দিবে। জানুয়ারির 5 তারিখে দেওয়ার কথা জানুয়ারির 5 তারিখে দিবে। ইফ দি পার্টিসিপেন্ট রিফ্রেন্স ফ্রম, যদি সে দেয়া থেকে বিরত থাকে, যে সে ইনস্টলমেন্ট দিল না, অর ডিলেজ পেমেন্ট, অথবা সে পেমেন্টটা দিয়েছে কিন্তু ডিলে করেছে, জানুয়ারিটা ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারিটা মার্চে, এইভাবে দেয় অফিস কন্ট্রিবিউশন, দি কোম্পানি, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির এই অধিকার আছে, দি কোম্পানি হ্যাজ দ্য রাইট টু টার্মিনেট দি কন্ট্রাক্ট। তার সাথে যে চুক্তি আছে ইন্স্যুরেন্সের, এই চুক্তিটা বাতিল করে দিল, এটা সে পারবে। অথবা পার্সিউ লিগ্যাল এনফোর্সমেন্ট অফ পেমেন্ট, অথবা পেমেন্টটা দেওয়ার জন্য সে যে আমার সাথে চুক্তি করেছে এখন টাকা যে দিচ্ছে না, এই জন্য লিগ্যাল এনফোর্সমেন্টও যাইতে পারে, ঠিক আছে, মানে মামলা যাইতে পারে আর কি পেমেন্ট আদায় করার জন্য, এটাও করা যাবে, সমস্যা নেই। তারপর 8(3)তে যেটা বলা হচ্ছে ইনফর্মিং দি কোম্পানি ইন ইটস ক্যাপাসিটি অ্যাজ অ্যান এজেন্ট অফ দি পলিসি হোল্ডার্স ফান্ড অফ অকারেন্স অফ দি রিস্ক ইনসিওর্ড। যে এই যে পলিসি হোল্ডারদের তো মানে কোম্পানি কি এজেন্ট হিসেবে কাজ করে, তাই না? তাহলে যেই রিস্কটা ঘটলো ওইটা আসলে তাকে ইনফর্ম করতে হবে সময় মতো, তাই না? নোটিফিকেশন শুড বি মেড ডিউরিং দি পিরিয়ড স্টিপুলেটেড ইন দি ইন্স্যুরেন্স পলিসি। এই যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে নোটিফিকেশন জানাবে, ওটা কিন্তু বলা আছে যে ভাই মানে অ্যাক্সিডেন্ট ঘটার 24 ঘন্টার মধ্যে আমাদেরকে জানাইতে হবে, অথবা 3 দিনের মধ্যে, 48 ঘন্টার মধ্যে জানাইতে হবে, যেভাবে বলা আছে ইন্স্যুরেন্স পলিসিতে, ওই অনুযায়ী নোটিফিকেশনটা দিয়ে দিতে হবে নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে। or within reasonable time if such period is not provided for any for in the policy। অর্থাৎ পলিসিতে কোনো সময় নির্ধারণ করা নাই যে 48 ঘন্টা বা মানে 72 ঘন্টার মধ্যে দিতে হবে, এমন কোনো পলিসিতে কোনো পিরিয়ড উল্লেখ করা নাই। যদি এই সিচুয়েশন হয় সেক্ষেত্রে একটা রিজনেবল টাইমের মধ্যে জানাইলেই হবে যে আপনি চিটাগাং এ একটা অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি পলিসি করেছেন হলো ঢাকায় কোনো একটা কোম্পানিতে, চিটাগাং থেকে আসতে আপনার কয় ঘন্টা লাগে, যে 3-4 ঘন্টা বা 5 ঘন্টা বা 10 ঘন্টা লাগে আসতে, ঠিক আছে, জ্যাম ট্যাম মারে আসতে 10 ঘন্টা লাগে, তাহলে 10 ঘন্টা পরে বা একদিন পরে আপনি জানাই দিলেন, এই রিজনেবল টাইমের মধ্যে জানাইলেই হবে। ইফ দি পার্টিসিপেন্ট ফেলস টু মেক সাচ নোটিফিকেশন, সে জানাই নাই, ফেল করেছে, ব্যর্থ হয়েছে, যে সে কোন একটা বিপদে পড়েছে, ইন্স্যুরেন্স কাভারেজ পাওয়ার কথা, বাট সে জানাইতে, ইনফর্ম করতে ব্যর্থ হয়েছে, ফেলিওর হয়েছে, দি কোম্পানি হ্যাজ দি রাইট টু ক্লেম indemnity from him for the actual loss incurred by the insurance account due to such breach of commitment। দেখেন, মানে এখানে বলা হচ্ছে যে আপনি জানাইতে ব্যর্থ হয়েছেন, ব্যর্থ হওয়ার কারণে ইন্স্যুরেন্স কোম্পানির কোনো একটা লস হয়ে গেছে। এখন এই লসটা যে হইলো, লস হওয়ার কারণে ইন্স্যুরেন্স কোম্পানির যে লসটা আছে এই লসটা আপনার কাছ থেকে আর উল্টা আদায় করে নিবে। এটা কেমন, মনে করেন যে কোন একটা মানে অ্যাক্সিডেন্ট করেছে, আপনার প্রাইভেট কারকে পিছন দিক থেকে কেউ ধাক্কা দিল, পিছন দিক দিয়ে দিছে মানে আপনাকে আঘাত করছে, আপনি আঘাত করেন নাই, তো আপনি ক্লেম পাবেন হলো 1 লাখ টাকা। আপনি সময় মতো জানাইলেন না, ইন্স্যুরেন্স কোম্পানি গাড়িটারে সরাইতে পারলো না, পুলিশ এসে গাড়িটারে নিয়ে বাজেয়াপ্ত করে দিল। কারণ গাড়ি বাজেয়াপ্ত করে দিলে গাড়ির দাম হচ্ছে 10 লাখ টাকা, সাপোজ 10 লাখ বা 20 লাখ টাকা, 25 লাখ টাকা। 25 লাখ টাকার গাড়ি নিয়ে বাজেয়াপ্ত করে দিল, আর আপনার ইন্স্যুরেন্স ক্লেম পাইতেন আপনি মনে করেন যে 1-2 লাখ টাকা বা 5 লাখ টাকা। এখন বাকি 20 লাখ টাকা কে দিবে? এই 20 লাখ টাকার যদি জরিমানা থাকে, উল্টা আপনার কাছ থেকে ইন্স্যুরেন্স কোম্পানি আদায় করতে পারে। কিসের ভিত্তিতে? ইফ দি পার্টিসিপেন্ট ফেলস টু মেক সাচ নোটিফিকেশন, যদি নোটিফিকেশনটা দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে এই উল্টা জরিমানা নিতে পারবে। এখন বলছে যে কন্ডিশনস ইন ইসলামিক ইন্স্যুরেন্স পলিসিস, ইসলামিক ইন্স্যুরেন্স যে পলিসি আছে এগুলোর মধ্যে কিছু শর্ত টর্ত থাকে, এই শর্তগুলো কেমন হবে? There is no Sharia restriction on providing for special conditions in the insurance policy। ইন্স্যুরেন্স পলিসিতে যদি স্পেশাল কোনো কন্ডিশন দেয়া হয়, এই ক্ষেত্রে শরিয়ার কোনো বাধা নাই, খালি শরিয়া ভায়োলেটেড কোনো শর্ত না হইলেই হলো, ঠিক আছে। স্পেসিফিক কন্ডিশনস মে রিলেট টু পিরিয়ডস অফ ইন্স্যুরেন্স। এই যে স্পেশাল কন্ডিশন কি কি থাকতে পারে? মে রিলেট টু পিরিয়ডস অফ ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সের পিরিয়ড কয় বছর হবে, 3 বছর, 4 বছর, 5 বছর, এটা আপনার যে পলিসি আছে পলিসি অনুযায়ী হবে, এই ক্ষেত্রে শরিয়ার কোনো বাধা নাই। Denial of indemnity in specific cases as when the participants fail to notify the company about occurrence risk on time। সময় মতো যদি এই
মানে জানাইতে না পারেন, ওই যে বলছে উল্টা ক্ষতিপূরণ নিতে পারবে, সময় মতো জানাইতে না পারলে ওখানকার যে জরিমানাটা হবে, এই জরিমানাটা কি হবে এটা ইন্স্যুরেন্স কোম্পানি নিজের মতো করে ধার্য করতে পারে। এক্ষেত্রে শরিয়ার কোনো রেস্ট্রিকশন নাই। or charging the participant with a specific portion of the indemnity, অথবা ইন্ডেমনিটির একটা পোর্শন এই পার্টিসিপেন্টকেই ইম্পোজ করে দিল, চার্জ করে দিল। যেমন 1 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স ক্লেম করলেন, এখানে বলে দিল যে ভাই যত টাকা ক্লেম করবেন তার 10% আপনি দিবেন, বাকি 90% আমি দিব। এই যে চার্জিং দি পার্টিসিপেন্ট উইথ আ স্পেসিফিক পোর্শন অফ দি ইন্ডেমনিটি, ক্ষতিপূরণের একটা স্পেসিফিক পোর্শনটা পার্টিসিপেন্টের উপর চার্জ করা যাবে, এমন যদি কোনো শর্ত দেয়, সেক্ষেত্রে বলছে যে শরিয়া রেস্ট্রিকশনের ক্ষেত্রে কোনো মানে শরিয়ার এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। শরিয়া এই যে নো শরিয়া রেস্ট্রিকশন। A condition thus stipulated in the insurance policy remains binding, এই যে পলিসিতে যেই কি বলে কন্ডিশনটা দেয়া হয় এটা বাইন্ডিং, এটা বাধ্যতামূলক, as long as it doesn't contradict with the rules of sharia। এটা কখন বাইন্ডিং হবে? যদি এটা শরিয়ার রুলকে কন্ট্রাডিক্ট না করে, শরিয়ার রুলের বিরুদ্ধে না যায়, অর দি প্রিরিকুইজিটস অফ দি কন্ট্রাক্ট, অথবা চুক্তিতে যে শর্ত দেওয়া আছে এই শর্তের বিরুদ্ধে না গেলে এই বাইন্ডিং গুলো পরিপালন করা, মানে এই কন্ডিশন গুলো পরিপালন করা বাইন্ডিং হয়ে যায়। যে কেউ কেউ কিছু বলবেন প্লিজ? জি জি প্লিজ। বাচ্চারা অনেক কথা বলছে। তার মানে আমরা কন্ডিশন অফ ইসলামিক ইন্স্যুরেন্সে যেটা পাইলাম, এটার সামারি হলো শরিয়ার বিরুদ্ধে যায় এমন ছাড়া যে কোনো ধরনের কন্ডিশন এই যদি দেয়া হয় পলিসিতে, এই ক্ষেত্রে শরিয়ার কোনো বাধা নাই, নো শরিয়া রেস্ট্রিকশন। ঠিক আছে, এগুলো কি কি এক্সাম্পল হিসেবে দিয়েছে যে পিরিয়ডটা নির্ধারণ করা, তারপরে ইন্ডেমনিটির স্পেসিফিক কেস গুলো মানে কখন ইনফর্ম করবে অকারেন্সটা ঘটলে এগুলো নির্ধারণ করা, এবং মানে ইন্ডেমনিটির একটা অংশ পার্টিসিপেন্টের উপরে চার্জ করা যাবে, এই ব্যাপারগুলো নির্ধারণ করার ক্ষেত্রে শরিয়ার কোনো বিধিনিষেধ নাই। It is permissible to stipulate in the insurance policy special cases that lead to deprivation from indemnity, provided that, বলা হচ্ছে এটাও বৈধ, it is permissible to stipulate, এটাও বৈধ যে শর্তারোপ করে দিল in the insurance policy, ইন্স্যুরেন্স পলিসির মধ্যে স্পেশাল কেসেস, এমন কোন স্পেশাল কেস আছে যেগুলো that lead to deprivation from the indemnity, যে যেই কাজগুলো করলে তাকে ডিপ্রাইভ হতে হবে, পলিসি হোল্ডার যে বা পার্টিসিপেন্ট যে সে বঞ্চিত হবে, সে কোনো ক্ষতিপূরণ পাবে না, এমন কোন শর্ত যদি করা হয়, স্পেশাল কোনো মানে কেস যদি আসে, এটা যদি শর্তারোপ করা হয় এটাও বৈধ। তবে বৈধতার ক্ষেত্রে শর্ত আছে, প্রোভাইডেড দ্যাট, শর্ত আছে যে আপনি মন মতো কোনো স্পেসিফিকেশনস বা কন্ডিশনস দিয়ে দিবেন, এটা আবার করা যাবে না। সেক্ষেত্রে কি করতে হবে? জাস্টিস এনশিওর করতে হবে, প্রিজার্ভেশন অফ রাইটস, যেন অধিকারটা সুরক্ষিত হয় সেটা দিয়ে খেয়াল রাখতে হবে, এন্ড অ্যাভয়েডেন্স অফ অ্যাবিউসিভ কন্ডিশনস আর ওয়েল অবজার্ভড। এই যে অ্যাভয়েডেন্স অফ অ্যাবিউসিভ কন্ডিশনস মানে অবমাননাকর বা লজ্জাকর কোনো কন্ডিশন আপনি দিয়ে দিতে পারবেন না, এটা অ্যাভয়েড করতে হবে। এই টাইপের যদি কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে এমন কোনো শর্ত দেয়া যাবে যে শর্তের মাধ্যমে এই ইন্স্যুরেন্স পলিসির পার্টিসিপেন্ট সে ডিপ্রাইভড হবে, যে সে কোনো ক্ষতিপূরণ পাবে না। ওই যে বলে দিল যে আপনি 48 ঘন্টার মধ্যে ক্লেম না করলে কোনো ক্ষতিপূরণ পাবেন না, তো এটা তো হইতেই পারে। ঠিক আছে, তারপর যেটা বলা হচ্ছে কমিটমেন্টস এন্ড জুরিসডিকশনস অফ দি জয়েন্ট স্টক কোম্পানি। জয়েন্ট স্টক কোম্পানি এর আগে আমরা পড়েছি কি এতক্ষণ, যে পার্টিসিপেন্ট যারা আছে, পলিসি হোল্ডার যারা আছে, তাদের কমিটমেন্ট গুলো কি, তাদের কন্ডিশন গুলো কি। এখন বলতেছে জয়েন্ট স্টক কোম্পানি যে হবে, যার যে ফান্ডটা ম্যানেজ করবে, তারও তো একটা জুরিসডিকশনস আছে, তারও কর্ম ক্ষমতা আছে, বা তার কিছু কমিটমেন্ট পলিসি হোল্ডারদের প্রতি আছে। এগুলো কি? The company shall assume the various tasks of managing the insurance operations including, এই ইন্স্যুরেন্স যে অ্যাসেটটা আছে এটা সে ম্যানেজ করবে, এই কাজগুলো অপারেশনস করবে, ইনক্লুডিং কি কি থাকতে পারে? প্রিপারেশন অফ ইন্স্যুরেন্স পলিসিস, এরা ইন্স্যুরেন্স পলিসিটা তৈরি করবে। ঠিক আছে, কালেকশন অফ কন্ট্রিবিউশনস, এদের কাজ হলো কি কন্ট্রিবিউশনটা কালেক্ট করবে। পেমেন্ট অফ ইন্ডেমনিটিস, কেউ ক্ষতিগ্রস্ত হলে তাকে ক্ষতিপূরণ দিবে। এন্ড অল আদার টেকনিক্যাল টাস্কস, এবং যত ধরনের টেকনিক্যাল টাস্ক আছে এগুলো এরা করবে। তার মানে যদি পরীক্ষায় আসে যে এই জয়েন্ট স্টক কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে জয়েন্ট স্টক কোম্পানির দায়িত্বগুলো কি কি,
এদের অনেকগুলো কাজ আছে, এর মধ্যে উদাহরণ হিসেবে এগুলো দিয়ে দিল তিনটা, আর শেষে অল অফ দ্য অ্যাবাভ আসতে পারে। সহজ একটা কোশ্চেন এটা। এর মধ্যে কি পলিসি এরা তৈরি করবে, কন্ট্রিবিউশন কালেক্ট করবে, ইন্ডেমনিটি পেমেন্ট করবে, এবং টেকনিক্যাল সাপোর্ট গুলো বা টেকনিক্যাল কাজগুলো করবে। দি কোম্পানি পারফর্ম সাচ টাস্ক এগেইনস্ট আ স্পেসিফিক ফি। এই যে কাজগুলো করবে এটার জন্য কিন্তু সে ফি নিবে, কারণ আমরা জানি সে এজেন্সির ভিত্তিতে এই কাজগুলো করে, which should be stated in the agreement in order to obtain the participants approval thereon by signing the contract। এবং সে কি পরিমাণ টাকা ওখান থেকে নিবে এই কাজগুলো করার জন্য এটা স্টেটেড থাকবে, এটা উল্লেখ থাকবে এগ্রিমেন্টের মধ্যে, এবং সেই এগ্রিমেন্টটা সাইন করা থাকতে হবে। এই যে পার্টিসিপেন্টস অ্যাপ্রুভাল দেয়ারন বাই সাইনিং দি কন্ট্রাক্ট, পার্টিসিপেন্ট যারা আছে এরা অ্যাপ্রুভাল দিতে হবে এবং এটা সাইন করা থাকতে হবে, ঠিক আছে। ওই যে আমরা যদি পলিসি খুলি, পলিসির ক্ষেত্রে আমরা জানি অ্যাকাউন্ট ওপেনিং এর মতো ফর্ম থাকে, ওখানে বেসিক্যালি সাইন দিয়ে নিয়ে যায়। কোম্পানির আরো কমিটমেন্ট কি আছে? দি কোম্পানি ইজ এন্ট্রাস্টেড with the duty of achieving common interest while undertaking the management of the insurance operations। ইন্স্যুরেন্স অপারেশনস তো করবেন, করার ক্ষেত্রে কোম্পানি স্বেচ্ছাচারিতা করতে পারবে না। এরা কমন ইন্টারেস্ট যেটা আছে, যে সাধারণ যে স্বার্থ আছে পার্টিসিপেন্টদের, এটার দিকে এরা কি করতে হবে, খেয়াল রাখতে হবে যেন কমন ইন্টারেস্টটা অ্যাচিভ হয়। However, it shouldn't guarantee the insurance assets। কিন্তু এরা ইন্স্যুরেন্স অ্যাসেটের গ্যারান্টি দিবে না। কেন গ্যারান্টি দিবে না? কারণ আমরা জানি যে এজেন্সির ভিত্তিতে যে কাজগুলো করা হয়, এজেন্ট কখনো তার কাজের জন্য গ্যারান্টি দেয় না। তবে হ্যাঁ, গ্যারান্টি দেয় এক্সেপ্ট, কখন দেয়? এক্সেপ্ট ইন কেস অফ মিসকন্ডাক্ট, নেগলিজেন্স অর ব্রিচ অফ কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস। সে যদি মিসকন্ডাক্ট করে, নেগলিজেন্স করে, অথবা কোনো কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস কে ভঙ্গ করে, ব্রিচ করে, সেক্ষেত্রে সে আবার গ্যারান্টি দিতে হবে, ঠিক আছে। এছাড়া এই ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে মানে জয়েন্ট স্টক কোম্পানিকে কখনোই কোনো গ্যারান্টি তার কাছ থেকে নেওয়া যাবে না ইন্স্যুরেন্স অ্যাসেটটা অপারেশন করার জন্য। তারপরও কোম্পানির আরো কি কমিটমেন্ট থাকবে? দি কোম্পানি শ্যাল বিয়ার ইটস প্রি অপারেটিং এক্সপেন্সেস অ্যাজ ওয়েল এজ অল আদার এক্সপেন্সেস দ্যাট রিলেট টু কন্ডাক্টিং ইটস ওন বিজনেস। বলা হচ্ছে সে একটা কোম্পানি, তো কোম্পানি যেমন ইসলামী ব্যাংক যখন গঠিত হয়, ইসলামী ব্যাংক একটা বিল্ডিং করবে, ইসলামী ব্যাংক রেজিস্ট্রেশন নিবে, এই টাকা তো ক্লায়েন্টের কাছ থেকে নিবে না, তাই না? এই ক্লায়েন্ট এই টাকা মালিক পক্ষ দিবে। এটাই বলা হচ্ছে দি কোম্পানি শ্যাল বিয়ার ইটস প্রি অপারেটিং প্রি অপারেটিং এক্সপেন্সেস। মানে অপারেশনে যাওয়ার আগে তার ওই যে গড় ভাড়া নেওয়া লাগবে, অ্যাডভান্স দেওয়া লাগবে, এসব কোম্পানি নিজে করবে, ঠিক আছে। অ্যাজ ওয়েল এজ আরো কি করবে? অল আদার এক্সপেন্সেস দ্যাট রিলেট টু কন্ডাক্টিং ইটস ওন বিজনেস। তার নিজের যে বিজনেস থাকবে, নিজের বিজনেস মানে পরিচালনা করার জন্য যে খরচ আছে এটাও সে বিয়ার করবে। অর দি ইনভেস্টমেন্ট অফ ইটস ওন ফান্ডস, অথবা তার নিজের যে ইনভেস্টমেন্ট ফান্ড থাকবে ওইটার যে খরচ হবে সেটাও সে বিয়ার করবে। তার মানে ইনভেস্টমেন্ট কোম্পানি আগে থেকে যত প্রি ওয়ার্ক আছে, প্রি অপারেটিং এক্সপেন্স আছে, এগুলো সে নিজে বিয়ার করবে। তার নিজের বিজনেস সে ম্যানেজ করবে, তার নিজের ফান্ড ইনভেস্ট করার ক্ষেত্রে যে খরচ আছে এগুলো সে বিয়ার করবে, এগুলো পার্টিসিপেন্টের কাছ থেকে নিবে না। The statutory reserve of joint stock company is deducted from its share capital and becomes part of its shareholders equity। দেখেন এটা কিন্তু মানে পরীক্ষায় আসতে পারে যে যখন কোনো একটা জয়েন্ট স্টক কোম্পানির স্ট্যাচুটরি রিজার্ভ রাখে, সংবিধিবদ্ধ যেই রিজার্ভটা রাখা লাগে, হ্যাঁ আমরা যদি বলি যে সিআরআর, এসএলআর রাখা লাগে, তাই না, ব্যাংকগুলো এই টাইপের কোনো একটা রিজার্ভ রাখলো, এটা কার কন্ট্রিবিউশন যাবে? এটা কি ক্লায়েন্টের যাবে? ক্লায়েন্ট মিনস হলো পলিসি হোল্ডাররা দিবে নাকি এই কোম্পানির মালিক দিবে? এটা বলা হচ্ছে দি স্ট্যাচুটরি রিজার্ভ অফ দি জয়েন্ট স্টক কোম্পানি ইজ ডিডাক্টেড। এটা কাটা হবে ফ্রম দি ইটস শেয়ার ক্যাপিটাল, তার যেই শেয়ার ক্যাপিটাল আছে ওখান থেকে কাটবে, এবং এটা হবে বিকামস দি পার্ট অফ ইটস শেয়ার হোল্ডার ইকুইটি। তার যে শেয়ার হোল্ডার আছে কোম্পানির, শেয়ার হোল্ডারদের ইকুইটি হিসাবে এটা কাউন্ট করা হবে। A case that also holds true for all other capital related deductions। বলা হচ্ছে যে এটা আরো সত্য হবে যে অল আদার ক্যাপিটাল রিলেটেড যে ডিডাকশনস গুলো আছে এগুলো জয়েন্ট স্টক কোম্পানির শেয়ার হোল্ডাররা দিবে, ঠিক আছে। তার মানে ক্যাপিটাল রিলেটেড যতগুলো ডিডাকশনস আছে, এটা স্ট্যাচুটরি রিজার্ভ হোক আর অন্যান্য কিছুই হোক, এগুলো ডিডাক্ট হবে হলো শেয়ার হোল্ডারদের কাছ থেকে, শেয়ার হোল্ডারদের ক্যাপিটাল থেকে, এবং এটা শেয়ার হোল্ডার্স ইকুইটি হিসেবে কাউন্ট হবে, এটা ক্লায়েন্টের কাছ থেকে যাবে না। নো ডিডাকশন শ্যাল বি মেড ফ্রম দি পলিসি হোল্ডার্স ফান্ড। এই পলিসি হোল্ডার ফান্ড থেকে
এই স্ট্যাচুটরি রিজার্ভ এবং ক্যাপিটাল রিলেটেড যে ডিডাকশন এগুলো করা যাবে না, অর প্রফিট এবং শেয়ার হোল্ডার পলিসি হোল্ডারদের প্রফিট থেকেও নেওয়া যাবে না, ফর দি বেনিফিট অফ দি শেয়ার হোল্ডার্স অফ দি জয়েন্ট স্টক কোম্পানি। ঠিক আছে, ফর দি সেক অফ সার্ভিং দি পলিসি হোল্ডার্স ইন্টারেস্ট, বলা হচ্ছে পলিসি হোল্ডারদের কোনো স্বার্থ সার্ভ করার জন্য ইট ইজ পারমিসেবল টু ডিডাক্ট পার্ট অফ দেয়ার ফান্ডস, সেক্ষেত্রে কিন্তু তাদের যেই ফান্ড আছে ওই ফান্ড থেকে কি করা যাবে, ফান্ড ডিডাক্ট করা যাবে। মনে করেন যে 1 লাখ টাকা দিল 10 জন পলিসি হোল্ডার মিলে 10,000 করে, তাদের কোনো ইন্টারেস্ট আছে, তাদের কোনো স্বার্থ রক্ষার জন্য যদি কোনো কিছু খরচ করে সেটা এখান থেকে কাটতে পারবে, অথবা তাদের প্রফিট থেকে নিতে পারবে। টু বি ইউজড এজ রিজার্ভস, যেটা কি রিজার্ভ হিসেবে ইউজ হবে, অথবা অ্যালোকেশন পার্টেনিং টু দি ইন্স্যুরেন্স ফান্ড, অথবা ইন্স্যুরেন্স ফান্ডের মতে ইন্স্যুরেন্স ফান্ডে কি অ্যালোকেট করার জন্য যেটাকে রাখা হয়েছে। তার মানে এখানে বলা হচ্ছে যে ইট ইজ পারমিসেবল টু ডিডাক্ট পার্ট অফ দেয়ার ফান্ডস অর প্রফিটস টু বি ইউজড এজ রিজার্ভস অর অ্যালোকেশন পার্টেনিং টু দি ইন্স্যুরেন্স ফান্ড। এই যে প্রফিট থেকে, রিজার্ভ থেকে, তাদের ক্যাপিটাল থেকে, মানে পলিসি হোল্ডারদের ক্যাপিটাল থেকে এটা খরচ করতে পারবে। কখন খরচ করতে পারবে? যদি সেই খরচটা ফর দি সেক অফ সার্ভিং দি পলিসি হোল্ডার্স ইন্টারেস্ট, পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষা যদি করা হয় সেক্ষেত্রে এটা করতে পারবে। such deductions however should by no means belong to the shareholders of the joint stock company, বলা হচ্ছে এগুলো কিন্তু বিলং করতে পারবে না শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার যারা আছে, জয়েন্ট স্টক কোম্পানির যারা মালিক শেয়ার হোল্ডার, হ্যাঁ, এই ডিডাকশনটা কোনোভাবেই ওদের মালিকানা যেতে পারবে না। ঠিক আছে, the accumulated balance of the insurance account shall be spent on charity purposes in case of liquidation, এই কথাটা আগে একবার পড়ে আসছেন। যদি কোম্পানিটা লিকুইড হয়ে যায়, মানে ব্যবসা গুটায় ফেলে, তাহলে ওই ব্যবসা গুটায় ফেললে যে ব্যালেন্সটা থাকবে, রিমেইনিং ব্যালেন্স, ওটা কি করতে হবে, চ্যারিটি করে দিতে হবে। এই কথাটা আরেকবার বলছে, এটা কিন্তু পরীক্ষায় আসে প্রায়ই, যে দি অ্যাকিউমুলেটেড ব্যালেন্স অফ দি ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট, ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট মানে হলো পলিসি হোল্ডারদের যে ব্যালেন্সটা আছে, তাদের যে ব্যালেন্সটা শ্যাল বি স্পেন্ড, এটা ব্যয় করতে হবে অন চ্যারিটি পারপাস, চ্যারিটির উদ্দেশ্যে, ইন কেস অফ লিকুইডেশন, যদি কোম্পানিটা লিকুইডেশনে চলে যায় বা ব্যবসা গুটাই ফেলে। The company claims indemnity from the party who causes the injury, whether through breach of contractual commitment or any similar misbehavior. The company claims indemnity, হ্যাঁ, যে কোম্পানি ক্ষতিপূরণটা ক্লেম করে কার কাছ থেকে, ফ্রম দি পার্টি হু কজেস দি ইনজুরি, ওই পার্টির কাছ থেকে যে ক্ষতিপূরণ মানে ক্ষতিটা করেছে। তার মানে মনে করেন জয়েন্ট স্টক কোম্পানি, কোম্পানি হলো ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি হলো ক্ষতিপূরণ কার কাছে ক্লেম করে, সে ক্লেম করে কিন্তু যেই কোম্পানি ক্ষতিটা করলো, দি পার্টি হু কজেস দি ইনজুরি, তার মানে হলো মনে করেন এখানে এবিসি কোম্পানি হলো ইন্স্যুরেন্স কোম্পানি, XYZ কোম্পানি এই ইন্স্যুরেন্স করা আছে এমন একটা গাড়ি ধ্বংস করে ফেললো, বা মানে ফ্র্যাকচার করে ফেললো, ভেঙে ফেললো, অথবা অ্যাক্সিডেন্ট করলো। এখন XYZ কোম্পানির কাছে সে কি করবে, ডিমান্ড করবে ক্ষতিপূরণটা, ওয়েদার থ্রু ব্রিচ অফ কন্ট্রাকচুয়াল কমিটমেন্ট, এটা যদি কন্ট্রাকচুয়াল কমিটমেন্টের মাধ্যমে হয়, অথবা এনি সিমিলার মিসবিহেভিয়ারের মাধ্যমে যদি হয়, সেটা যদি ঘটে থাকে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি সেই ক্ষতিপূরণটা ক্লেম করবে যেই পার্টি ক্ষতি করেছে তার কাছ থেকে। ইন দিস কেস, বলা হচ্ছে এই ক্ষেত্রে the company represents the participants in disposing of all the tasks that relate to the case such as filing of lawsuits। এখন এই যে কোম্পানি মানে হলো ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি কি কি করবে, the company represents the participants, এই ইন্স্যুরেন্স কোম্পানি হলো পার্টিসিপেন্টদেরকে রিপ্রেজেন্ট করবে, তার মানে হলো পলিসি হোল্ডার যারা, পলিসি হোল্ডারদের পক্ষে সে কাজ করবে। কিসের জন্য কাজ করবে, ইন ডিসপোজিং অফ অল টাস্ক দ্যাট রিলেটেড টু দি কেস, এই যে কেসটা ঘটলো, গাড়ি যে অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি অ্যাক্সিডেন্ট রিলেটেড যতগুলো টাস্ক আছে এগুলো করার ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি পার্টিসিপেন্টদের পক্ষে কাজ করবে। সাচেস কি কি করবে, ফাইলিং অফ লসুটস, যদি যে অ্যাক্সিডেন্ট করলো তার বিরুদ্ধে যদি কেস করা লাগে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি করবে, পলিসি হোল্ডার কিন্তু করবে না। পলিসি হোল্ডারের কাজ হলো জাস্ট ইন্স্যুরেন্স কোম্পানিকে জানানো যে ভাই আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, অমুক গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, অমুক কোম্পানির গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এই আপনি অ্যাকশনে যান। তখন ইন্স্যুরেন্স কোম্পানি কি করবে, এই
মামলা করবে, রিয়েলাইজেশন অফ দি কনসিকুয়েন্ট রাইটস, যে কনসিকুয়েন্ট যে রাইটসটা আছে, অধিকারটা আছে, সেটা রিয়েলাইজ করবে মানে আদায় করবে। এন্ড ডিসপোজিং দি প্রসিডস ইন দি ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট, এবং সে যে ক্ষতিপূরণটা পাবে, ডিপোজিটিং ডিপোজিটিং দি প্রসিডস ইন দি ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট, এবং যে ক্ষতিপূরণটা পাবে সেই ইন্স্যুরেন্স অ্যাকাউন্টে জমা দিয়ে দিবে, অথবা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে সেই টাকাটা দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এখানে বলেছে হলো বেসিকলি যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটলে ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম করবে যে কোম্পানি ইনজুরি করলো তার কাছে। ঠিক আছে, এবং বলছে যে যে পার্টিসিপেন্ট আছে সে পার্টিসিপেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করবে। সেক্ষেত্রে মামলা করা লাগলে মামলা করবে, টাকা উদ্ধার করা লাগলে সেটা করবে, এবং টাকা ডিপোজিট করে দেবে। ঠিক আছে, এই সবগুলো কাজ ইন্স্যুরেন্স কোম্পানি করবে as the representative of policyholders. When the company invests the policyholders fund through মুদারাবা, এখানে আবার ভিন্ন চিত্র বলতেছে যে যদি ইন্স্যুরেন্স কোম্পানি ইনভেস্ট করে পলিসি হোল্ডারদের ফান্ডে মুদারাবার ভিত্তিতে, পলিসি হোল্ডারদের যে ফান্ডটা আছে এই ফান্ডটা মুদারাবার ভিত্তিতে বিনিয়োগ করলো, ইট শুড বিয়ার দি এক্সপেন্সেস দ্যাট আর নর্মালি বর্ন বাই দি মুদারিব। তাহলে কিন্তু এই টাকাটা যে ইন্স্যুরেন্স কোম্পানি মুদারাবার ভিত্তিতে পলিসি হোল্ডারদের ফান্ডটাকে বিনিয়োগ করলে সে হয়ে গেল কি মুদারিব। তাহলে মুদারিবের কাজ কি, এই ফান্ড ম্যানেজ করার ক্ষেত্রে যত খরচ আছে, নর্মালি খরচ হয়, এগুলো কিন্তু মুদারিব দেয়, তাই না? এটা আমরা মুদারাবে পড়ে আসছি, এই জন্য বলছি মুদারাবা পড়ার জন্য। However, if the company invests such funds through investment agency, মুদারাবার ভিত্তিতে হলে তো সে খরচ বিয়ার করবে, সমস্যা নাই, সে মুদারিব হিসেবে। বলছে যদি এটা ইনভেস্টমেন্ট এজেন্সির ভিত্তিতে বিনিয়োগ হয়, the deal shall be subject to sharia rulings on remunerated agency, সেক্ষেত্রে এটা সাবজেক্ট টু রিমিউনারেটেড এজেন্সি হবে। ওই যে আমরা যেরকম মানে কি এজেন্সি এন্ড আনকমিশন কি কমিশনড এজেন্সি বা একটা ফুদুলি পড়ছিলাম, তাই না, আনকমিশন এজেন্ট। তো সে সে রিমিউনারেটেড এজেন্সি হিসেবে সে ওই এজেন্সির চুক্তি অনুযায়ী সে স্যালারি পাবে বা ফি পাবে। ভাই, হ্যাঁ, জি, এক্স্যাক্টলি। না, এটা এটা হচ্ছে বলেছে যে যে পার্টি কোজ করলো, ইনজুরি করলো, সেটা সেটা কন্ট্রাকচুয়াল কমিটমেন্ট ব্রিচ করে করুক। কারণ কন্ট্রাকচুয়াল কমিটমেন্ট মিন্স হলো সে ড্রাইভ করার কথা ছিল হলো মানে তার এমন থাকে না যে কন্ট্রাকচুয়াল কোনো একটা কমিটমেন্ট থাকে যে কোম্পানি কোম্পানি আমার গাড়ি এদিকে যাবে, ডান লেনে যাবে, তোর গাড়ি বাম লেনে যাবে। সাপোজ এটা হইতে পারে আর কি, যে মানে এবিসি কোম্পানির গাড়ি ডান লেনে যাবে আর XYZ কোম্পানির গাড়ি বাম লেনে যাবে। এখন সে করছে কি এক এক কোম্পানির টা আরেক আরেক লেনে ঢুকাই দিছে। এখন ডানেরটা বামে, বামেরটা ডানে ঢুকাই দিয়ে একজন অ্যাক্সিডেন্ট করে ফেললো, তাহলে কন্ট্রাকচুয়াল একটা কমিটমেন্ট সে ব্রিচ করলো। হ্যাঁ, অথবা সে মিসবিহেভিয়ার করলো, এনি সিমিলার মিসবিহেভিয়ার, অথবা সে আসলে নর্মালি ড্রাইভ করতেছে, পিছন দিয়ে এসে ওভার স্পিডে এসে লাগাই দিছে। এইটার কারণে যখন সে ইনজুরি করে, ওই ইনজুরির জন্য ক্লেমটা করবে হলো ইন্স্যুরেন্স কোম্পানি, যে ক্ষতিটা করলো তার কাছে। জি ভাই, আর কিছু? আচ্ছা, তারপরে 10(8), আইটেম 10/8 বলা হচ্ছে, এটা কিন্তু আমরা পড়ছি কি ইন্স্যুরেন্স কোম্পানির যে কমিটমেন্ট আছে এগুলো, তাই না? when the insurance assets along with indemnities received from reinsurance companies fall short of covering indemnity commitments, the company may cover the deficit from project financing or qard al hasan debited to the account of the insurance fund. এখন বলা হচ্ছে আপনার রিইন্স্যুরেন্স পড়েন নাই, রিইন্স্যুরেন্স পড়বেন। এটা হলো রিইন্স্যুরেন্সটা একটু বলি, এটা হলো মনে করেন যে এই ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, না ইসলামিক ইন্স্যুরেন্স বললাম, একটা নামই বললাম যে ইসলামিক ইন্স্যুরেন্স। ইসলামিক ইন্স্যুরেন্সের কাছে কোন একটা 1 কোটি টাকার একটা গাড়ির ইন্স্যুরেন্স করলো হলো ওবায়দ ভাই। ওবায়দ ভাইয়ের একটা বড় দামি একটা গাড়ি কিনছে 1 কোটি টাকা দিয়ে। এটা ইন্স্যুরেন্স করার পরে এটার ক্ষতিপূরণ আসলে ইসলামিক ইন্স্যুরেন্সের বিয়ার করার স্কোপ মানে ক্যাপাবিলিটি নাই, অথবা সে চাইতেছে যে আমি যে ইন্স্যুরেন্স করলাম ইন্স্যুরেন্সের এগেইনস্টে আরেকটা ইন্স্যুরেন্স করে রাখি, যাতে করে আমি এটার কাভারেজটা ঠিক মতো দিতে পারি। হ্যাঁ, ওবায়দ ভাইয়ের যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে তখন আমি দিতে পারবো না,
বাট এটা যদি আমি রি-ইন্স্যুরেন্স করে রাখি, সে আবার আরেকজনের কাছে ইন্স্যুরেন্স করবে, তার কাছ থেকে ক্ষতিপূরণ এনে ওয়ার্ড ব্যাকি দিবে। এই যে ইন্স্যুরেন্সের এগেইনস্টে আরেকটা ইন্স্যুরেন্স করলো, এটাকে রি-ইন্স্যুরেন্স বলা হচ্ছে। when the insurance assets along with indemnities received from insurance company reinsurance companies fall short, ওই যে যেই সম্পদ টম্পদ পাইলো ক্ষতিপূরণ হিসেবে এবং রি-ইন্স্যুরেন্স থেকে আসলো, এটা আসার পরে ক্ষতিপূরণটা আসলে শর্ট হয়ে গেল, যে 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল, মানে 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল, 1 লাখ টাকার ইন্স্যুরেন্স মানে কিন্তু হয়ে গেছে খরচ মনে করেন 1.5 লাখ টাকা। হ্যাঁ, 50,000 টাকা বেশি খরচ ছিল। ফল শর্ট অফ কাভারিং ইনডেমনিটি কমিটমেন্টস, মানে কি, কমিটমেন্টের ক্ষতিপূরণ দিতে গিয়ে টাকার শর্ট পড়ে গেছে। দি কোম্পানি মে কাভার দি ডেফিসিট ফ্রম প্রজেক্ট ফাইন্যান্সিং, পরে বলা হচ্ছে যে এই যে কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি এটাকে কাভার দেওয়ার জন্য প্রজেক্ট ফাইন্যান্সিং থেকে টাকা আনতে পারে। প্রজেক্ট ফাইন্যান্সিং মানে হলো কোনো একটা ফাইন্যান্সিং, মনে করেন প্রজেক্টে ফাইন্যান্স করা ছিল, হ্যাঁ, ওখান থেকে টাকা এনে সে এটা দিতে পারে ক্ষতিপূরণ, যে তার 1 লাখ টাকা আছে বা পেয়েছে, তার ক্ষতিপূরণ দেওয়া লাগবে 1.5 লাখ টাকা। এখন 50,000 টাকা কোথেকে আনবে? প্রজেক্ট ফাইন্যান্সিং থেকে আনবে। এটার স্পেসিফিক আরো কোনো ব্যাখ্যা আছে কিনা আমি পাই নাই। আরেকটা যেটা বলা হচ্ছে যে আরেকটা ফান্ড আসতে পারে করদাল হাসান। করদাল হাসানের মাধ্যমে হতে পারে ডেবিটেড টু দি অ্যাকাউন্ট অফ দি ইন্স্যুরেন্স ফান্ড। ইন্স্যুরেন্স ফান্ড যেটা, ইন্স্যুরেন্স ফান্ড থেকে করদাল হাসান নিল। মনে করেন এটা হলো যে মানে সিচুয়েশন এমন যে রি-ইন্স্যুরেন্স করা আছে, রি-ইন্স্যুরেন্স থেকে মানে আমার ইন্স্যুরেন্স ফান্ড আছে হলো 1 লাখ টাকা, রি-ইন্স্যুরেন্স ফান্ড টান সহ ক্ষতিপূরণ চলে আসছে আসলে 1.5 লাখ টাকা। এখন এই যে 1 লাখ টাকা পাইলো, 1.5 লাখ টাকা দিতে হবে, বলছে যে এটা প্রজেক্ট ফাইন্যান্সিং থেকে এনে 1.5 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে দিবে। অথবা করদাল হাসান নিতে পারে। করদাল হাসান কোত্থেকে নিবে? ওই যে ইন্স্যুরেন্স ফান্ড যেটা পলিসি হোল্ডারদের ফান্ডে ছিল, ঠিক আছে, ক্ষতিপূরণ দেওয়ার ফান্ড না, পলিসি হোল্ডারদের ফান্ডে ছিল, ওখান থেকে টাকা এনে এটা করদাল হাসান নিয়ে এটা মিটমাট করা যেতে পারে। ইন দিস রিগার্ড, এক্ষেত্রে কি করতে হবে? দি ডেফিসিটস রেজাল্টিং ফ্রম কমিটমেন্টস অফ দি কারেন্ট ইয়ার মে বি কাভার্ড ফ্রম দি সারপ্লাসেস অফ দি সাকসিডিং ইয়ার্স। মনে করেন এই বছর সিচুয়েশনটা, উপরেরটা সিচুয়েশনটা এমন যে এই বছর পলিসি হোল্ডাররা টাকা পয়সা যা আছে, যা দিছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য 1 লাখ টাকা জমা আছে। টোটাল ক্ষতিপূরণ দেওয়া লাগছে হলো 1.5 লাখ টাকা। 50,000 টাকা হলো ফান্ড থেকে কর নিছে অথবা প্রজেক্ট ফাইন্যান্সিং ছিল, ওখান থেকে টাকা নিয়েছে। এই যে 50,000 টাকা ডেফিসিট হয়ে গেল, হ্যাঁ, এটা কি করবে? বলা হচ্ছে এটা হলো সাকসিডিং ইয়ার্স, মানে পরবর্তী বছরে যে লাভ হবে, সারপ্লাস হবে, ওখান থেকে এটা নেওয়া যাবে। ঠিক আছে, ইন দিস রিগার্ড দি ডেফিসিটস রেজাল্টিং ফ্রম কমিটমেন্টস অফ দি কারেন্ট ইয়ার, এই যে বর্তমান বছরে যেই ডেফিসিটটা হলো, মে বি কাভার্ড, এটা কাভার করা যেতে পারে ফ্রম দি সারপ্লাসেস অফ দি সাকসিডিং ইয়ার্স, পরবর্তী বছরে যে প্রফিট হবে, ওখানে মনে করেন যে 2 লাখ টাকা প্রফিট হয়ে বসে রয়েছে, ওখানে খরচ হয়েছে হলো 2 লাখ, লাভ হয়েছে 3 লাখ, তাহলে 1 লাখ টাকা রইলো, ওখান থেকে আপনি এনে ওই আগের বছরের ডেফিসিটটাকে কাভার দেওয়া যাবে, সমস্যা নেই। The company may also claim settlement of the deficit from policyholders if they undertake to do so in the insurance policy. কোম্পানি, এই যে ইন্স্যুরেন্স কোম্পানি কি করতে পারে, সে যেহেতু এজেন্সির ভিত্তিতে কাজ করতেছে, সে তো নিজে দিবে না, সে ওই যে পলিসি হোল্ডাররা যদি এমন কোনো আন্ডারটেকিং দিয়ে থাকে যে ভাই যদি ডেফিসিট কোনো অ্যামাউন্ট হয় তাহলে এটা আমরা সবাই মিলে ভাগ করে দিয়ে দিব, যে তোমার আহ, ক্ষতিপূরণ পাইছো 1 লাখ, তোমাকে ক্ষতিপূরণ দেওয়া লাগতেছে 1.5 লাখ, 50,000 টাকার গ্যাপ আছে, আমরা আন্ডারটেকিং করতেছি যে আমরা তোমাকে এটা দিয়ে দিব। যদি এমন কোনো কিছু থাকে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি পলিসি হোল্ডারদের কাছ থেকে নিয়ে নিবে। যেমন বলতেছে দি কোম্পানি মে অলসো ক্লেম সেটেলমেন্ট অফ দি ডেফিসিট ফ্রম দি পলিসি হোল্ডার্স, পলিসি হোল্ডারদের কাছ থেকে এই ডেফিসিটটা ক্লেম করতে পারে। কখন? ইফ দে আন্ডারটেক টু ডু সো ইন দি ইন্স্যুরেন্স পলিসি, যদি ইন্স্যুরেন্স পলিসিতে এটা এরা মানে আন্ডারটেকিং দিয়ে থাকে যে আমরা এটা ডেফিসিটটা দিব, সেক্ষেত্রে কোম্পানি সেটা ক্লেম করতে পারে। The insurance account shall bear all the expenses and fees that relate to insurance activities. Insurance account মানে হলো ইন্স্যুরেন্স পলিসি, যত ধরনের এক্সপেন্স আছে, ফি আছে, এগুলো কি করতে হবে? ইন্স্যুরেন্স অ্যাক্টিভিটিজ এর সাথে সম্পৃক্ত, এগুলো বিয়ার করতে হবে। There is no Sharia restriction on reconciling between the company and the party who causes the injury. দুইজনের মধ্যে রিকনসাইল হইতে পারে, কোনো সমস্যা নাই, শরিয়ার রেস্ট্রিকশন নাই। যে যে ক্ষতিগ্রস্ত, যে ক্ষতি করলো এবং ইন্স্যুরেন্স কোম্পানি দুইজনের মধ্যে রিকনসাইল হইতে পারে ইফ সাচ রিকনসিলিয়েশন ইজ ইন দি
ইন্টারেস্ট অফ দি পার্টিসিপেশন, যদি এই রিকনসিলিয়েশনটা হয় হলো কার জন্য, এই পার্টিসিপেন্টসদের স্বার্থ রক্ষার্থে, এন্ড কনফার্মস টু দি রেলেভেন্ট শরিয়া রুলিংস, এবং এই রিলেটেড যে শরিয়া রুলিংস আছে সেগুলো পরিপালিত হয়েছে। যদি এমন হয় সেক্ষেত্রে যদি রিকনসাইল করে তাইলে এক্ষেত্রে কোনো বাধা নাই বা কোনো সমস্যা নেই। এবার আসছে হলো ক্ষতিপূরণের ব্যাপারে, ইন্ডেমনিটি। The participant shall receive either the loss he incurred because of the injury, ইনজুরির কারণে সে যে লস করেছে হয় সে এটা পাবে, লসটা পাবে, or the insurance amount whichever is less, অথবা সে ইন্স্যুরেন্স অ্যামাউন্টটা পাবে যেটা কম, এন্ড অ্যাজ পার রেগুলেশনস, অথবা রেগুলেশনস অনুযায়ী যা পাওয়ার সে সেটা পাবে। ইন্ডেমনিটি কি পরিমাণ পাবে এটা আসছে, যে মনে করেন এমন হইতে পারে যে ইন্স্যুরেন্স যাই করছে, ইন্স্যুরেন্স ক্ষতি বলছে যে ক্ষতি যা হয়েছে সেটাই দেওয়া হবে, ঠিক আছে। ক্ষতি কত হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে 1 লাখ টাকার ক্ষতি হয়েছে, 1 লাখ টাকা দিয়ে দিবে। অথবা বলে দিচ্ছে ভাই তুমি যত টাকা আমার কাছে জমা দাও এই ইন্স্যুরেন্স অ্যামাউন্ট যেটা ওই পরিমাণ ক্ষতিপূরণ পাবা। যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন পর্যন্ত ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণ হিসেবে জমা হয়েছে মনে করেন 50,000, তাহলে 50,000 টাকা পাবে, ঠিক আছে। দুইটাই হইতে পারে, কোনো সমস্যা নেই। হুইচ এভার ইজ লেস, যেটা কম সেটা হবে, অথবা নিয়ম অনুযায়ী হবে, অ্যাজ পার রেগুলেশনস। দি পার্টিসিপেন্ট শুডন্ট রিসিভ বোথ দি ইন্ডেমনিটি, বলা হচ্ছে ইন্ডেমনিটি খাবা and compensation from other parties for injury caused to him, ওইটা কম্পেনসেশনটা নিবা, এটা হবে না। এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই এই আইটেমটা। বলা হচ্ছে পার্টিসিপেন্ট শুডন্ট রিসিভ, পলিসি হোল্ডার যারা, পার্টিসিপেন্ট যারা, সে রিসিভ করতে পারবে না দুইটা জিনিস একসাথে, বোথ দি ইন্ডেমনিটি, ঠিক আছে। ইন্ডেমনিটি মনে করেন যে গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে গাড়ির ক্ষতিগ্রস্ত হইলো 1 লাখ টাকা, এখন 1 লাখ টাকা and the compensation from the other parties for injury caused to him, আদার পার্টি যে যে অ্যাক্সিডেন্ট করলো সে কম্পেনসেশন দিল 50,000 টাকা। এখন ক্ষতিপূরণ হলো কি, গাড়িটা ঠিক করতে 1 লাখ টাকা গেছে, আর ওখান থেকে মানে সে কম্পেনসেশন পেয়েছে 50,000 টাকা। দুইটাই নেওয়া যাবে না, যে আমি ক্ষতিপূরণ 1 লাখ টাকা নিব, আবার তুমি যে ওই পার্টি থেকে পাইছো ওইটা নিবো, এটা নেওয়া যাবে না, যে কোনো একটা নিতে হবে, ঠিক আছে। অথবা এটা এটা তো সাধারণত ফিক্স করাই থাকে যে তোমার গাড়ির যে পরিমাণ ক্ষতি হয় ওটা আমি বিয়ার করব, অথবা যে পরিমাণ আমি উদ্ধার করতে পারি ওই পরিমাণ তোমারে দিব, ঠিক আছে। যে কোনো একটা, দুইটা নেওয়া যাবে না। দি প্রপার্টি ইন্স্যুরেন্স ইন্ডেমনিটি শুড বি কনফাইন্ড টু হোয়াট হ্যাজ বিন প্রোভাইডেড ফর ইন দি রেগুলেশনস, নিয়ম অনুযায়ী যে পরিমাণ পাওয়ার কথা প্রপার্টি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সে পরিমাণই পাবে, and may comprise subsidiary losses that can be appropriately estimated according to the actual injury, এবং সাবসিডিয়ারি কোনো লস যদি থাকে সেটাও সে কম্প্রাইজ করতে পারে, পাইতে পারে। সেটা এস্টিমেট কিভাবে হবে, এস্টিমেটেড অ্যাকর্ডিং টু দি অ্যাকচুয়াল ইনজুরি অনুযায়ী যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিমাণ সে পাবে। এখন বলতেছে ইন্স্যুরেন্স সারপ্লাস হলে কি করবেন, ওই যে সারপ্লাসের ব্যাপারে এর আগে আমরা পড়ে আসছি একটা, যে সারপ্লাস হলে কি করবে, যে নিজেরা ভাগাভাগি করে নিবে, অথবা পার্শাল নিতে পারে, পুরোটা নিতে পারে, চ্যারিটি করে দিতে পারে, অথবা এটা রিজার্ভ রাখতে পারে, তাই না। এগুলো পড়ে আসছে। এখন সারপ্লাস, ইন্স্যুরেন্স সারপ্লাস হিসেবে একটা আইটেমে দেওয়া আছে, এখানে বলা হচ্ছে যে দি ইন্স্যুরেন্স সারপ্লাস ইজ পার্ট অফ দি অ্যাসেটস অফ দি ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট। এইটা হলো ইন্স্যুরেন্সের যে সারপ্লাসটা আছে এটা হলো ইন্স্যুরেন্স অ্যাকাউন্টের একটা অ্যাসেট। ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট মিনস হলো পলিসি হোল্ডারদের যে অ্যামাউন্ট আছে ওইটার অ্যাসেট, এন্ড শুড বি ডিসপোজড অফ, এবং এটাকে ডিসপোজ করতে হবে, হ্যাঁ, এটাকে বিলাই দিতে হবে। কিভাবে, according to what has been stated in item 5.5 of the standard, ওই যে 5-এ যেটা বলা হয়েছে, আমরা যেটা বললাম একটু আগে, আইটেম 5.5-এ যেটা বলা আছে ওই অনুযায়ী সারপ্লাস অ্যামাউন্টটাকে বিলাই দিতে হবে। তার মানে যদি প্রশ্ন আসে যে সারপ্লাস অ্যামাউন্টটা আসলে কার, এটা হলো ইন্স্যুরেন্স অ্যাকাউন্টের। ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট মানে হলো পলিসি হোল্ডারদের অ্যাকাউন্ট। ডিস্ট্রিবিউশন অফ দি সারপ্লাস, এই সারপ্লাসটা ডিস্ট্রিবিউশন কিভাবে করবে, অর পার্ট দেয়ার অফ অ্যামাং দি পলিসি হোল্ডার্স শুড বি ইন ওয়ান অফ দি ফলোইং ফর্মস, নিচের যে ইয়াগুলো বলতেছে যে কোনো একটা ফরম্যাটে এটা পলিসি হোল্ডারদের মধ্যে কি করতে হবে, এই ভাগাভাগি করতে হবে, প্রোভাইডেড দ্যাট, এক্ষেত্রে শর্ত আছে কি, দি সিলেক্টেড ফর্ম ইজ এক্সপ্লিসিটলি মেনশনড ইন দি রেগুলেশনস,
যে কোনো, এই যে নিচে তো কতগুলো শর্ত বলা আছে, এটার যে কোনো একটা ফলো করতে হবে, এবং কোনটা ফলো করবে এটা এক্সপ্লিসিটলি মেনশন করা থাকতে হবে। ঠিক আছে, একদম সুস্পষ্টভাবে বর্ণনা করা থাকতে হবে। কিভাবে বর্ণনা মানে ডিস্ট্রিবিউশন হবে? ডিস্ট্রিবিউশন অফ দি সারপ্লাস অ্যামাং দি পলিসি হোল্ডার্স ইন প্রপোর্শন টু দেয়ার রেসপেক্টিভ কন্ট্রিবিউশন। এই যে অতিরিক্ত টাকা, মনে করেন কেউ দিছে 10,000, কেউ 20,000, কেউ 30,000, তাইলে সারপ্লাস ফান্ডটা তাদের কন্ট্রিবিউশন যে পরিমাণ যে করেছে অ্যাজ পার দেয়ার রেসপেক্টিভ কন্ট্রিবিউশন, এটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। And regardless of whether the policyholder has received indemnity during the financial period or not. এই যে 10 জন মিলে কি করলো, পলিসি করলো, পলিসি করার পরে 5 জনের মনে করেন ক্ষতিগ্রস্ত হয়ে এরা ইন্ডেমনিটি বা ক্ষতিপূরণ পেয়েছে। হ্যাঁ, যখন বলবে যে এই প্রপোর্শনেট হারে এটা বিলি হবে সারপ্লাস অ্যামাউন্টটা, সেক্ষেত্রে এটা রিগার্ডলেস অফ ওয়েদার দি পলিসি হোল্ডার হ্যাজ রিসিভড ইন্ডেমনিটি ডিউরিং দি ফাইন্যান্সিয়াল পিরিয়ড অর নট। তারা ওই ফাইন্যান্সিয়াল পিরিয়ডে 2024 সালে সে কোনো ক্ষতিপূরণ পাক বা না পাক, তার কন্ট্রিবিউশন যে পরিমাণ, কন্ট্রিবিউশন অনুযায়ী অ্যাজ পার ক্যাপিটাল সারপ্লাস ফান্ডটা ভাগাভাগি হয়ে যাবে। এটা হলো কি 1 নম্বর নিয়ম। এটা যদি মানে, তাহলে এটা এগ্রিমেন্টে বা রেগুলেশনসে উল্লেখ থাকতে হবে। এটা না মানলে আরেকটা কি মানতে পারে, সারপ্লাস ফান্ডের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন অফ দি সারপ্লাস অ্যামাং দি পলিসি হোল্ডার্স হু হ্যাভ নট রিসিভড ইন্ডেমনিটি ডিউরিং দি ফাইন্যান্সিয়াল ইয়ার। অথবা এটাও করতে পারে যে মনে করেন এই বছর 10 জন মিলে যে পলিসি করলো, 10 জনের মধ্যে 5 জন ফাইন্যান্সিয়াল ইন্ডেমনিটি বিভিন্ন সময় পেয়েছে, 5 জন পায় নাই, তাহলে সারপ্লাস আছে হলো 50,000 টাকা। যে 5 জন পায় নাই, এই 5 জনকে সারপ্লাসটা দিয়ে দিবে, যেহেতু বাকিরা পেয়েছে। ঠিক আছে, এটাও মানা যেতে পারে। হু হ্যাভ নট রিসিভড ইন্ডেমনিটি ডিউরিং দি ফাইন্যান্সিয়াল পিরিয়ড, ফাইন্যান্সিয়াল পিরিয়ডে কোনো ক্ষতিপূরণ পায় নাই এমনদের মধ্যে সারপ্লাস অ্যামাউন্ট ভাগাভাগি হতে পারে। আরো কিভাবে ডিস্ট্রিবিউশন হতে পারে? ডিস্ট্রিবিউশন অফ দি সারপ্লাস অ্যামাং পলিসি হোল্ডার্স আফটার ডিডাক্টিং দি অ্যামাউন্টস অফ ইন্ডেমনিটি দে রিসিভ ডিউরিং দি সেম ফাইন্যান্সিয়াল পিরিয়ড। বলা হচ্ছে যে কেউ মনে করেন যে ইন্ডেমনিটি পেয়েছে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 50,000। এখন সারপ্লাস ফান্ড যেটা আছে বলতেছে যে যে পরিমাণ পাইছে ওই পরিমাণ বাদ দিয়ে তাকে বাকিটা দিতে হবে। সাপোজ মনে করেন সারপ্লাস ফান্ড পার হেড আছে 10,000 টাকা, কেউ 5,000 টাকা ক্ষতিপূরণ আগে পেয়েছে কোনো কারণে, তাকে 5,000 টাকা রাইখে দিয়ে মানে বাকি 5,000 টাকা তাকে দিতে হবে, এটাই বলা হচ্ছে। Sorry. আচ্ছা, তারপর যেটা বলা হচ্ছে 12(2)(4)-এ ডিস্ট্রিবিউশন থ্রু এনি আদার মেথড অ্যাপ্রুভড বাই দি শরিয়া সুপারভিজরি বোর্ড। অথবা বলতেছে যে উপরে 3টা তো বলা আছে, 3টা যে কোনো একটা পদ্ধতিতে কি করতে পারে, সারপ্লাস ফান্ডটা ডিস্ট্রিবিউশন করা যেতে পারে, অথবা শরিয়া সুপারভিজরি বোর্ড যে নিয়ম বলে ওই নিয়মে সারপ্লাস ফান্ডটা ডিস্ট্রিবিউশন করা যেতে পারে। এখন বলা হচ্ছে ইন্স্যুরেন্স পলিসিটা এক্সপায়ার হবে কিনা, বা এক্সপায়ার হইলে কখন হবে। এক্সপায়ারি অফ ইন্স্যুরেন্স পলিসি, the insurance policy expires in any of the following cases. নিচের যে কেসেস গুলো আছে, কন্ডিশনস গুলো আছে, যে কোনো একটা কন্ডিশন আসলেই ইন্স্যুরেন্স পলিসিটা কি হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে, এটার ডেট আউট। at the end of the period agreed upon in the insurance policy, এটা তো আমরা জানি 1 বছরের জন্য করছে, 1 বছর পরে ইন্স্যুরেন্স শেষ, 2 বছরের জন্য করছে, 2 বছর পরে ইন্স্যুরেন্স শেষ। In case of property insurance এর ক্ষেত্রে it is permissible to stipulate that the contract is automatically renewable। বলা হচ্ছে যে প্রপার্টি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এটা বলে দেওয়া বৈধ যে এটা অটো রিনিউয়াল হয়ে যাবে, প্রতি 1 বছর পর পর 1 বছরের জন্য রিনিউ হয়ে যাবে, আনলেস যদি না দি পার্টিসিপেন্ট ইনফর্মস দি কোম্পানি উইদিন আ স্পেসিফিক পিরিয়ড বিফোর এক্সপায়ারি অফ দি কন্ট্রাক্ট অফ হিজ ডিজায়ার টু সিজ কন্ট্রাক্টস রিনিউয়াল। যদি কোনো পার্টি বলে যে ভাই এই বছরের পরে আমি তোমার সাথে কোনো ইন্স্যুরেন্স রিনিউ করবো না, যদি না করে তাহলে এটা এক্সপায়ার হয়ে যাবে। আর না হয় প্রপার্টি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এটা বলতে পারে যে এটা অটোমেটিক রিনিউ হয়ে যাবে, 1 বছর পর পর অটো রিনিউ হয়ে যাবে, যত বছর থাকে ওভাবে থাকতে থাকতে চলতে থাকবে। তারপর আর কিভাবে এক্সপায়ার হবে? টার্মিনেশন অফ দি পলিসি বাই দি কোম্পানি অর দি পার্টিসিপেন্ট। কোম্পানি অথবা পার্টিসিপেন্ট পলিসিটা টার্মিনেট করে দিল, গিয়ে বললো যে ভাই আমি এটা চালাবো না, টার্মিনেট করে দিলাম। If the policy provides for the right of termination to each of the
পার্টিস টু কন্ট্রাক্ট। যদি এই টাইপের টার্মিনেশনের ক্ষমতা দেয়া থাকে, যে যে কেউ চাইলে, যে কোনো এক পার্টি চাইলে এটা টার্মিনেট করে দিতে পারবে, তাইলে ওরা যদি টার্মিনেট করে দেয় তাহলে কি হবে, ইন্স্যুরেন্স পলিসি এক্সপায়ার হয়ে যাবে। তারপর বলতেছে কমপ্লিট ড্যামেজ অফ দি ইনস্যুরড প্রপার্টি। ইনস্যুরড যে প্রপার্টিটা আছে, হ্যাঁ, প্রপার্টি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে যে যেই প্রপার্টির জন্য ইন্স্যুরেন্স করা হয়েছে এটা যদি কমপ্লিটলি ড্যামেজ হয়ে যায়, মনে করেন একটা বিল্ডিং এর ইন্স্যুরেন্স করা হলো, বিল্ডিংটা পুরোটা ধসে পড়ে গেছে। একটা গাড়ির জন্য করা হলো, গাড়িটা পুরা, ওই যে আমাদের কিছুদিন আগে দেখলাম যে মানে ওই ফ্লাইওভারের কাজ চলতেছে, এমন একটা ছিল না যে পাটাতন একটা চলতেছে, গাড়ির উপরে পড়ছে, গাড়ির ভিতরে যা ছিল একদম মানে মাটির সাথে মিশে গেছে, এই টাইপের একদম কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে, এমন যদি হয় তাহলে কি হয়, এই ইন্স্যুরেন্সটা এক্সপায়ার হয়ে যাবে। উইদাউট নালিফাইং দি এন্টাইটেলমেন্ট অফ দি পার্টিসিপেন্ট টু দি ইন্ডেমনিটি সাবজেক্ট টু দি কন্ট্রাক্টস কন্ডিশন। কন্ট্রাক্টস এর কন্ডিশন অনুযায়ী কোনো পার্টিসিপেন্টের অধিকার যেটা, এন্টারটেনমেন্ট যেটা আছে, এটাকে বাতিল করা ছাড়াই, হ্যাঁ, এটা এক্সপায়ার হয়ে যাবে। ঠিক আছে, কারণ কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেলে তার যে অধিকারটা, সে অধিকার তো পাবে, তাই না, অধিকারটা পাবে উইদাউট নালিফাইং দি এন্টারটেনমেন্ট, যে তার অধিকার যেটা আছে এটাকে ক্ষতিগ্রস্ত করবে না, ক্ষতিগ্রস্ত না করে কি করবে, এটা সে ড্যামেজ যদি হয়ে যায় ইন্স্যুরেন্স পলিসিটা এক্সপায়ার হয়ে যাবে। তারপর বলতেছে ডেথ অফ ইনস্যুরড পার্সন, যে ইন্স্যুরেন্স করলো সে মারা গেছে, তাহলে তো এটা অটোমেটিকলি কি হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়। ইন কেস অফ পার্সনস লাইফ ইন্স্যুরেন্স উইদাউট নালিফাইং দি এন্টাইটেলমেন্ট অফ দি বেনিফিশিয়ারি, বেনিফিশিয়ারির কোনো অধিকারকে এটা নালিফাই করা ছাড়াই সে এটা ইয়া হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে, টু দি ইন্স্যুরেন্স বেনিফিট সাবজেক্ট টু দি কন্ট্রাক্টস কন্ডিশন। চুক্তি যে কন্ডিশন গুলো আছে সে কন্ডিশন অনুযায়ী বেনিফিশিয়ারির কোনো অধিকারকে বাতিল করা ছাড়াই এই ইন্স্যুরেন্স পলিসিটা কি এক্সপায়ার হয়ে যাবে। তার মানে এক্সপায়ার হওয়ার জন্য কটা, চারটা দেয়া আছে। একটা হলো যে মানে পিরিয়ড মেচিউর হয়ে গেছে আর কি, মেচুরিটি চলে আসছে, তখন একজন আরেকজনকে ক্ষমতা দিছে যে ভাই টার্মিনেট করে দিতে পারবা, তাহলে যে কোনো একজন টার্মিনেট করে দিল, তখন এটা এক্সপায়ার হবে। কোনো সম্পদ কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেলে এটা এক্সপায়ার হয়ে যাবে। যে ইন্স্যুরেন্স গুলো সে মারা গেলে এটা এক্সপায়ার হয়ে যাবে। এটা 2005 সালে ইস্যু হয়েছে। আচ্ছা, বিভিন্ন সমস্যা টমস্যা মিলে আমরা 11:30 শেষ করতে পারলাম। এবার ওভারঅল কোনো প্রশ্ন আছে কিনা বলেন প্লিজ, না থাকলে আমরা শেষ করি আর কি। সম্পদ ড্যামেজ হয়ে গেলে ইন্স্যুরেন্স এক্সপায়ার হবে কিভাবে বুঝতে পারেন? আচ্ছা, আমরা প্রশ্ন একটু এই যে এক শুনেন মিনিট পরে করি। শুনেন, আহ, আচ্ছা এটা আমাদের আগামীকালের ক্লাসটা অফ থাকবে। কালকে সবাই আমরা এই সপ্তাহ যা পড়লাম সেগুলো পড়বেন, প্রশ্ন সলভ করবেন, নিজেরা ডিসকাস করবেন। সোমবার থেকে আমাদের ক্লাস হবে। আগামীকাল রাতের অথবা সোমবার সকালে গিয়ে আমরা এই সপ্তাহে শিডিউল দিব। কালকে আবার একবারে দুপুরে বলেন না যে লিস্ট দেন, কারণ অনেকের সাথে কথা বলতে হবে কে কে ক্লাস নেবে। আমরা দেখে কথা বলে তারপরে আমরা শিডিউল দিব। কালকে ক্লাস বন্ধ থাকবে, নিজেরা পড়বেন। এ সপ্তাহে 4টে স্ট্যান্ডার্ড অনেক বড় বড় ছিল এবং কনসেপচুয়াল ছিল, এগুলো একটু পড়বেন। তাহলে সোমবারে ইনশাল্লাহ আবার ক্লাস হবে। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার বন্ধ থাকবে। 3 দিনের শিডিউল আমরা সোমবার সকালে দিব ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা। যদি কোনো প্রশ্ন থাকে সেটা করলে আপনারা করবেন। আর এই স্ট্যান্ডার্ড সম্পর্কিত যদি কোনো প্রশ্ন গ্রুপে করে তাহলে শাহেদ স্যার অ্যান্সার করবেন, কারণ ইন্স্যুরেন্স নিয়ে আমি অনেকদিন পড়ি না। ইন্স্যুরেন্সের আচ্ছা প্রশ্ন আসলে চুপচাপ থাকি। আশা করি গ্রুপে কোনো প্রশ্ন আসলে এটা শাহেদ আচ্ছা অ্যান্সার করবেন। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, সমস্যা নেই, অথবা আপনারা আমাকে পার্সোনালি দিয়ে রাখতে পারেন, আমি যে ব্যস্ততা ব্যস্ততা তো করা হবে না, কালকে আমার অডিট আছে, তো আমি সময় মতো আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, এই যে এই ব্যাপারটা যেটা বলতেছিলেন এটা বলি একটু। কমপ্লিট ড্যামেজ হয়ে গেলে ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে যাবে কি জন্য? আপনি ইন্স্যুরেন্স করলেন হলো ভাই গাড়ির, গাড়িটা একদম কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে, গাড়িটা হাইওয়ে দিয়ে আসার সময় উপরে ক্রেন ট্রেন পইরা বা একটা গাছ পইরা একদম ড্যামেজ হয়ে গেছে, এটার কিচ্ছু বাকি নাই, হ্যাঁ। এখন আর ইন্স্যুরেন্সটা থাকে কিভাবে, ইন্স্যুরেন্স তো শেষ, তাই না? গাড়ি নাই, আপনি কিসের ইন্স্যুরেন্স থাকবে? এটা এক্সপায়ার হয়ে গেল। কিন্তু পরে যেটা বলছে যে ভাই গাড়িটা যে ধ্বংস হয়ে গেল এটা ইন্স্যুরেন্সটা এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু গাড়ির যেই এন্টারটেনমেন্টটা সে পাওয়ার কথা, যে ক্ষতিপূরণটা সে পাওয়ার কথা, সেটা কিন্তু সে পাবে, কিন্তু ইন্স্যুরেন্সটা এক্সপায়ার হয়ে গেল। সেম ওয়েতে মানুষের ব্যাপারে, মানুষ মারা গেছে, ইন্স্যুরেন্স শেষ, কিন্তু তার ক্ষতিপূরণ যেটা পাওয়ার সে সেটা পাবে।
উইদাউট, দেখেন একটু ঘুরায় বলছে আর কি, এভাবে ঘুরায় না বললেও পারতো হয়তো, উইদাউট নালিফাইং দি এন্টাইটেলমেন্ট, যে তার যে অধিকারটা আছে অধিকারটাকে ক্ষতিগ্রস্ত করা ছাড়াই এটা এক্সপায়ার হবে। ঠিক আছে, মানে তার এন্টাইটেলমেন্টটাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না, এক কথায় শেষ। সে যেটা পাওয়ার, যদি গাড়ি কমপ্লিটলি ধ্বংস হয়ে গেলে ওখানে তার ক্ষতিপূরণ পাওয়ার কথা, পুরা 25 লাখ টাকার গাড়ি 25 লাখ টাকায়, তাহলে সে 25 লাখ টাকা পাবে। 25 লাখ পাবে কিন্তু গাড়ি তো নাই, তার মানে ইন্স্যুরেন্সটাও এক্সপায়ার হয়ে গেল। ঠিক আছে। স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এখানে আচ্ছা কোনটা বলছিলেন? এইটা এইটা তাই না? কারার ইনভলভটা এখানে কনভেনশনালে যেটা বলা আছে, আপনার ইসলামিকে কিন্তু বলা আছে যে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হইলো ওই পরিমাণ সে দিবে, তাই না? ওই টাকাটা যদি বেশি হয় সেক্ষেত্রে প্রজেক্ট ফাইন্যান্সিং যেটা থাকবে, যেখানে এই ফান্ডটা নিয়ে অন্য কোথাও প্রজেক্ট ফাইন্যান্সিং ছিল ওখান থেকে আনবে বা করদাল হাসান আইনা ওইটাকে দিবে, পরবর্তী বছর লাভ থেকে যাবে। বাট এই এই ইয়ার ক্ষেত্রে মানে মিউচুয়াল কম্পেনসেশন যেটা, এই এটার ক্ষেত্রে কিন্তু এমন বলা নাই আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে ওই মিউচুয়ালি, সে যেই ইয়া করেছে মানে ক্ষতিপূরণ পাওয়ার কথা, কম্পেনসেশন পাওয়ার কথা, সে সেটাই পাবে। এখন এটা আসলে কোত্থেকে আসবে, এটা কি মালিক দিবে না অন্য পলিসি হোল্ডাররা দিবে? এটা তো একটা আনসার্টেন ইস্যু, তাই না? এক্স্যাক্টলি, এটা যে স্পষ্ট না, এটা একটা গারার। এই গারারের কারণে এই কনভেনশনাল ইন্স্যুরেন্সটা আসলে আহ, মানে বৈধ না। আর আমরা জানি ইসলামিক চুক্তিতে কোনো গারার